আফনান ভাইয়ের কাছে আবারও ফিরে যাই। সেকেন্ড স্টোরিটা শুনবো আফনান ভাই আপনার কাছ থেকে, তারপরে আবারও ফিরে আসছি। থ্যাংক ইউ রাসেল ভাই। এবার যে সেকেন্ড স্টোরিটা শেয়ার করব, এটার সাথে আমি ইনভলভ আছি কিছুটা। আচ্ছা, তো অনেকদিন পরে আজকে মানে আমার মোটামুটি রিলেটেড একটা ঘটনা আজকে বলবো। রাসেল ভাই, সময়টা ছিল 2016 সালের একদম শেষ দিকে। তখন আমি আপনার ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানি, একটি কুরিয়ার কোম্পানিতে আমি চাকরি করতাম, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে এয়ারপোর্টে আমি জব করতাম। আচ্ছা, তো তখন আমাদের ওই কোম্পানিটা তখন আবার আর একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে মার্জ হয়ে যায়, মানে ওইটা কিনে নেয় আর কি। তো কিনে নেওয়ার ফলে যেটা হয়, মানে রেগুলার অনেক শিপমেন্ট আসতো। ওই শিপমেন্টগুলো আবার আমাদের যিনি এয়ারপোর্ট মানে যিনি ম্যানেজার ছিলেন, ওই স্যারকে আবার এগুলো অনেক কষ্ট করে আবার মানে হেড অফিসে গিয়ে মানে গুলশানে এসে এটা করতে হতো আর কি। তো একদিন যেটা হয় রাসেল ভাই, উনি গুলশানে আসেন, আসার পরে উনি কাজ যাই হোক করেন আর কি। কিন্তু আমি মাঝে মাঝে আসতাম, মানে আমাদের কাজ ওইভাবে এখানে ছিল না, হঠাৎ হঠাৎ আসতাম জরুরি কোনো কাজ থাকলে। তবে এমনিতেই আমি একদিন আসি, নতুন অফিস দেখার জন্য আসি আর কি। তো আসার পরে আমি যখনই ওই মানে নতুন একটা মানে মেইন বিল্ডিং ছাড়া আর একটা বিল্ডিং এ অফিসটা নেওয়া হলো পাশেই আর কি, আর একটা জায়গায়। তো আমি যখনই রাসেল ভাই ঢুকি, পুরো বিল্ডিংটা এসি করা ছিল। আমি যখনই ঢুকি সিঁড়ির কাছ থেকে হঠাৎ করে আমার মনে হলো একটা গরম বাতাস আমাকে মানে সজোরে ধাক্কা দিল। তো আমি চিন্তা করলাম যে চারদিকে আটকানো এরকম গরম বাতাস বা এই টাইপের জিনিস আসার কথা না, তারপরে হতে পারে, হয়তো বা হতেই পারে, এই চিন্তা করলাম। তো আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে আমার এক কাজিন ছিল ওখানে জব করতো, তো ওর সাথে কথা টথা বলে আমি জিজ্ঞেস করলাম যে আসলে মানে ঢোকার সাথে সাথে এরকম একটা বিষয় হলো। তখন দেখলাম যে সবাই একে অন্যের দিকে মানে তাকাচ্ছে, মনে হলো যে ওরা কিছু লুকালো আর কি। আচ্ছা, তারপর যাই হোক আমি ওখান থেকে চলে আসি বাসায়। আমি এই ঘটনার 2 দিন পরে, মানে যখন কাজের প্রেশারটা একটু কম ছিল, সাধারণত আমাদের স্যাটারডেতে মাল ডেলিভারি হতো না এয়ারপোর্টে, ওই দিন আমাদের প্রেশারটা খুব কম থাকতো। আচ্ছা, তো ওই দিন আমি আমার ম্যানেজার স্যারের সাথে ঘটনাটা শেয়ার করলাম যে স্যার এই তো ঘটনা, আমি তো গেলাম, যাওয়ার পরে মানে হঠাৎ করে এই একটা বিষয় আমার কাছে একটু খটকা লাগলো। মানে আমি এমনিতেই আসলে শেয়ার করেছি ওনার সাথে। আচ্ছা, তখন রাসেল ভাই উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তো উনি বললেন যে মানে 2 days ago, মানে 2 দিন আগে উনি ওই বেশ কিছু ডকুমেন্টস নিয়ে হেড অফিসে যান। যাওয়ার পরে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন নতুন যে অফিসটা ছিল সেটা উপরতলায়, মানে দোতলা বিশিষ্ট একটা, মানে বাড়িটাই ছিল 2 তলা বিশিষ্ট বাড়ি। তো ওই উপরতলায় মানে গেস্ট রুম ছিল, যদি কোনো কারণে কোনো ডেলিগেটস আসে তাদেরকে থাকার ব্যবস্থাও সেখানে ছিল। তখন বলা হলো যে আপনি আজকে রাতে কষ্ট করে বাসায় যাওয়ার দরকার না, আপনি এখানেই থাকেন। তখন উনি সারাদিন অত্যন্ত মানে পরিশ্রম করেছেন। তো উনি সেখানে দ্রুত কাপড় চোপড় ছেড়ে দ্রুত মানে উনি শুয়ে পড়েন। শুয়ে পড়ার সাথে সাথে মানে উনি তখনও ঘুম আসে নাই, হঠাৎ করে উনি দেখেন যে একটি মানে মহিলা ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। আচ্ছা, এবং শুধু মহিলা না, আবার দেখে একটা বাচ্চা বাইরের যে করিডোর আছে, দরজাটা খোলা ছিল, বাইরের করিডোর দিয়ে দৌড়াদৌড়ি করছে। আচ্ছা, প্রিয় লিসেনার, শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের মধ্যে ভূতপ্রেমের যত ভয়ানক ঘটনা আছে, প্রত্যেকটা ভয়ানক ঘটনা আপনারা রাত 10টা বাজে শুনতে পাবেন। প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তখন উনি জানতেন যে এখানে রাত্রে কেউ থাকে না, কিন্তু নিচে হয়তো বা ওই যে আমাদের নাইট গার্ড এরা থাকতে পারে। তখন চিন্তা করে যে এখানে মহিলা আসলো কোথা থেকে বা বাচ্চা আসলো কোথা থেকে, এটা তো আসলে ইম্পসিবল। তখন উনি যখন লাইট জ্বালালেন দেখেন কিছুই নেই। উনি আবার নিচে গেলেন, নিচে যাওয়ার পরে যেখানে নাইট গার্ড ছিল অফিসের, তো বললো যে এখানে কি কোনো মহিলা বা বাচ্চা আপনারা দেখেছেন বা এখানে কেউ থাকে? তখন আর কি ওরা বলেন যে না, তো এখানে কেউ থাকে না, এরকম তো কেউ থাকে না, আপনি হয়তো ভুল দেখেছেন, আপনি করেন, আপনি গিয়ে শুয়ে পড়েন বাসায়, মানে উপরে গিয়ে শুয়ে পড়েন। উনি শুয়ে পড়েন রাসেল ভাই। এরপরে মানে ঘটনাটা আরো মারাত্মক। জি,
উনি দেখছিলেন এরপরে ওনার রুমের মধ্যে একটি মহিলা এবং একটি বাচ্চা দুজনই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখার পরে আসলে রাসেল ভাই উনি যেই ড্রেসেই ছিলেন মানে দৌড়ে নিচে নেমে আসেন এবং দারোয়ানকে বলেন, তা আসলে বলেন তো ঘটনাটা কি। তখন ওরা বলে যে স্যার আপনি কি কিছু দেখেছেন? বলে যে হ্যাঁ আমি দেখেছি। তখন বলে যে স্যার মানে এখানে একটু সমস্যা আছে। তখন উনি সাথে সাথে অফিসের এমডি সাহেব স্যারকে ফোন করার বলে উনি বলেন যে স্যার আমি এখানে আর 1 সেকেন্ডও থাকবো না, আপনি যেভাবে হোক রাত্রে আমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন এমডি স্যার ওই রাত 3টা সাড়ে 3টার দিকে গাড়ি পাঠিয়ে, ওনার বাসা ছিল উত্তরা তখন ম্যানেজার স্যারের, তখন তাকে ওখানে পাঠিয়ে দেন রাসেল ভাই। তো ওই বাসাটা রাসেল ভাই মানে যারা নাইট গার্ড ওদের বর্ণনা অনুযায়ী যে রাতের বেলা ওই রুমে আলো জ্বলতে দেখতো, কখনো আলো জ্বলে নিভে যায়, কখনো বাচ্চাদের মানে হাসির শব্দ, তো এরকম শব্দ শুনতো, নাইট গার্ডরাও শুনতো। এটা আমাদের অফিস থেকে মানে বলা ছিল যে রাতের বেলা ওখানে যেন কেউ না থাকে আর কি। দিনের বেলা রাত 9টার পরে ওই অফিসে আর কেউ থাকতো না। সাধারণত মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে আর কি, বা আমাদের যে কোম্পানিটা ছিল কুরিয়ার কোম্পানি, 24 আওয়ার্স মানে কল সেন্টার সার্ভিসটা ছিল। কিন্তু ওই অফিসে কিন্তু আসলে কল সেন্টারটা স্থাপন করা হয় না, এটা অন্য জায়গা করেছে। যদিও এখন ওই অফিসটা এখন আর নাই, ওটা ছেড়ে দিয়ে এখন হেড অফিসে ওটাকে শিফট করা হচ্ছে এই সমস্ত কারণগুলোতে। তো পরবর্তীতে আসলে আমি জিনিসটা অ্যানালাইসিস করেছিলাম যে আসলে কি কারণে। তো ওইটা ছিল একজন ক্রিশ্চিয়ান ভদ্রলোকের বাড়ি। তো ওনার একটা বাচ্চা ছিল এবং ওয়াইফ ছিল, হয়তোবা পারিবারিক কলহের কারণে ওনার ওয়াইফ নিজেও সুইসাইড করে, এবং সুইসাইড করার আগে ওনার বাচ্চাকেও মানে কি বলবো আর কি, মা তার সন্তানকে আগে ফাঁসিতে ঝুলিয়েছে, তারপর উনি নিজেও ফাঁসিতে ঝুলিয়ে মানে সুইসাইড করে। এবং এরপরে ওই ক্রিশ্চিয়ান ভদ্রলোক উনি আমেরিকাতে চলে যান। উনি এখন পর্যন্ত আর ফেরত আসেন না আমেরিকা থেকে। আর ওই বারটা বিভিন্ন অফিসের কাছে ভাড়া দিয়ে দেন, কিন্তু এই বিভিন্ন অফিস কেউই মোটামুটি 6 মাস কন্টিনিউ করতে পারেন। এবং আমাদের যে কোম্পানিটা ছিল ওই সময় যখন আমি জব করতাম ওখানে, ওরাই মনে হয় সর্বোচ্চ 1 বছরের মতো কন্টিনিউ করেছিল। এরপরে আর ওনারা ওখানে অফিসটা কন্টিনিউ করতে পারে নাই সঙ্গত কারণে। আমি মানে বাড়িটারই বলছি না, যারা অলচন্দ্র গুলশান 2-এ থাকেন তারা হয়তো বা এই বাড়িটা সম্পর্কে আপনারা অবগত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই, যেহেতু আমি মোটামুটি ফার্স্ট আমি এটা এক্সপিরিয়েন্স মানে করেছিলাম যে এখানে হয়তো বা কিছু থাকতে পারে, এবং সত্যি রাসেল ভাই আমি অ্যানালাইসিস করে দেখলাম আসলেই এখানে এই সমস্যাটা আছে, যেটা আমাদের ম্যানেজার স্যারের সাথে ঘটেছিল এবং অনেকের সাথেই ঘটেছিল। তো আমি মোটামুটি ম্যানেজার স্যারের কাছ থেকে এই জিনিসটা শোনার পরে মানে আমি এতদিন তো আসলে বলি নাই, তা আজকে সুযোগ হলো, আজকে ঘটনাটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলুন শুরু করি আমাদের আজকের প্রথম ঘটনা ডক্টর আলিফকে দিয়ে। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই আমি তো অবাক হয়ে গেলাম, বাবু ভাই শুরু করলো না, আমাকে দিয়ে স্টার্ট করালো। আমি তো এই প্রথম মনে হয় রাসেল ভাই, আগে আপনাকে ঘটনা শুনাই নাই। আমরা 3জনই আপনাকে আজকে কোনো ঘটনা শুনাই নাই। আজকে শুরু হবে একদম নিজেদের মতো আপনাকে কনসেন্ট্রেট করিয়ে। তো ইনশাল্লাহ আমি যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তিনি যখন ছাত্র ছিলেন তখন। আচ্ছা। ঢাকার একটা ইউনিভার্সিটি, স্বনামধন্য ইউনিভার্সিটিতে তিনি পড়তেন তখন। তো তখন সাল হবে 1999 বা 2000। এটা তার পড়াশোনার লাইফের মাঝামাঝি অবস্থায়। আচ্ছা। তো তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারই রুমমেট, তার সাথে একই এলাকার মানুষ। তো তারা সবসময় পরীক্ষা শেষ হলে বা কোনো ধরনের অকেশন হলে একসাথেই গ্রামের বাড়ি ব্যাক করতেন। এবং গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে, আমি সরাসরি জেলার নাম উল্লেখ করে দিলাম। তো যেত হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে। যোগাযোগ ব্যবস্থাটা তখন এত উন্নত ছিল না এখন যেরকম উন্নত। তো ওনারা দুইজন ওই দিন ছিল সেরকম প্ল্যান করে যে আমাদের যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাতে 8টার লঞ্চ উঠে যাব। তো সেরকমই প্ল্যান অনুযায়ী তারা এক্সাম দিয়ে শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলা এরকম আড্ডা দিতে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যায়। চা কফি খেয়ে ব্যাগ সাথে ছিল, একসাথে বেরিয়ে যাবে। এমন সময় তারা রওনা দিয়ে দেয় সন্ধ্যা 6টার পরই, মাগরিবের পরপরই তারা রওনা দিয়ে দেয় সদরঘাটের উদ্দেশ্যে রিক্সা দিয়ে যাবে। তো রিক্সা দিয়ে যাওয়ার পথে পথিমধ্যে হঠাৎ করে খবর আসে এরকম যে তখন আসলে মোবাইল ফোন ছিল না আর কি।
তো হঠাৎ করে খবর আসে যে তাকে হলে ব্যাক করতে হবে। হলে তার জন্য ফোন এসছে, সামহাও একজন ফোন মানে একজন নক করে ফেলে তাকে। তো সে আবার হলে ব্যাক করে তার ফ্রেন্ডকে নিয়ে। আচ্ছা হলে ব্যাক করার পর খবর জানতে পারে যে ওই ফ্রেন্ডের ফুপাতো বোন সহ যে একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়, 26 জনের মৃত্যু হয় মুখোমুখি সংঘর্ষে। আচ্ছা এবং সেটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হয় অ্যাক্সিডেন্টটা 1999 সালে, এরকম বছরের মাঝামাঝি দিনে। আচ্ছা তো 26 জন প্রায় একসাথে মারা যায় এবং ওনার ফুপাতো বোনের 2টা সন্তান ছিল, 2টা সন্তান সহ মারা যায়। আচ্ছা তো আমার যে বড় ভাই পরিচিত, তার তো আর ওনারদের সাথে পরিচয় নাই, ওরকম পরিচয় নেই। তার ফ্রেন্ডের সাথে পরিচয়, পাশের গ্রামে থাকে, একসাথে যাওয়া আসা করে, তার বাসায় যায়, বাবা মাকে চেনে, কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক নাই যে ওরই মানে ওনার ফ্রেন্ডের আত্মীয় কেউ চিনবেন। তো কিন্তু তার খারাপ লাগতে থাকে। তো বলে যে ঠিক আছে তুই যা, তুই ও মানে বলতে থাকে যে আমি ময়মনসিংহ রওনা দিয়ে দেবো, এখনই আমাকে যেতে হবে। তো বলে ঠিক আছে তুই যা, আমি চলে যাচ্ছি, তো তুই পরে আয়। তো তিনি সদরঘাটে যায় এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে, শেষ মোমেন্টে যায়। তো রাতের খাওয়া দাওয়া মোটা কোনো মতে খেয়ে লঞ্চে উঠে যায়। তো লঞ্চে ওঠার পরে এখন যেরকম এত বড় বড় লঞ্চ ছিল, তখন অত বড় বড় লঞ্চ ছিল না। তো লঞ্চের ভিতরে একটা মানে সে এরকম ডেকের মধ্যেই যেতে থাকে। তো প্রতিমধ্যে রাত্রে 11টার দিকে মানে লঞ্চের কর্নারে দাঁড়িয়ে থাকে, মানে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখছিল আর বারবার চিন্তা করছিল 26 জন মারা গেছে একটা মানুষের, একটা ফ্যামিলি থেকে 3 জন চলে গেল, একই ফ্যামিলিতে একটা মহিলা তার 2টা বাচ্চা একসাথে চলে গেল, যে লোকটা মানে নিজের লোক গেছে তার কি অবস্থা। সেরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একটা মহিলা তার বাসা আসলো। মহিলাটার গঠন এরকম যে ওনার নাম তহিদ আসল ভাই, একটা কথা বলছি। আচ্ছা। তো মহিলাটা এরকম একটু লম্বাটে, বয়স কি 70-75 হবে। প্রথমে কিছু বলে না, কিন্তু 10 মিনিটের মতো পাশে দাঁড়ায় থাকে। এরপরে একটা সময় বলে যে কি ব্যাপার, 26 জনের মৃত্যু কি খুব বেশি পড়াচ্ছে? আমি খুব গুছাই বললাম, এটা ওনাদের আঞ্চলিক ভাষায় বলতে থাকে, তাদের মতো করে তারা বলেছিলেন। হ্যাঁ, এবং ভাষাটা এরকম যে খুবই অস্পষ্ট, কিন্তু বোঝা যায়। আচ্ছা, যে 26 জনের মৃত্যু কি এখনো ভাবাচ্ছে? তো উনি খুব অবাক হয়ে যায়, আমি কি চিন্তা করতেছি বা আমার কি ঘটনা ঘটলো বা আমি চিন্তা করতেছি, এটা উনি কিভাবে জানলো? উনি সাথে সাথে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন? আচ্ছা। বলে কি, তোকে একটা অ্যাডভাইস দেই, তুই যে শুয়ে পড়, তুই যত ঘুমাবি তত ভুলবি। তুই যদি ঘুমাই যাস তোর এটা মনে থাকবে না, তুই বারবার চিন্তা করলে তোর এটা পড়াবে। তো এইটার উনি তেমন একটা খেয়াল করে না এবং প্রচন্ড বিরক্তই হয় যে একটা আননোন মানুষ তার সাথে এসে কথা বলছে। তো সে ডেকে যে একটা সময় ওখানে না থেকে ডেকে যে বসে থাকে, একটা সময় ঘুম তন্দ্রা চলে আসে। আচ্ছা। তো যখন তার মানে নর্মালি চিন্তা ভাবনা থাকে এরকম যে লঞ্চ যে দেরিতে পৌঁছাবে, ফজরের আজান টাজান পড়ে যাবে, সকাল সকাল থাকবে, এই সময় ওনাদের আবার ঘাট থেকে নৌকা দিয়ে আরেকটা জায়গায় আরেকটা পারে যেতে হয় তাদের ওখান থেকে। তো ওই দিন আবার মানে ফরচুনেটলি লঞ্চ খুব তাড়াতাড়ি পৌঁছায় যায়। পৌঁছাতে মনে করেন এরকম যে 3টা-4টা, রাত 3টা-4টা, তখনও ফজরের আজান দেয় নাই বা দিবে দিবে ভাব, এবং সকালের আভাটা আসে নাই। লঞ্চ থেকে নামার পরে তার যে জিনিসটা ডাউট ছিল যে এত আগে নেমে গেলাম, এখন তো কোনো নৌকা পাবো না, তাহলে আমাকে এখানেই ওয়েট করতে হবে সামহাও। আর লোকজন তো তাদের এলাকায় কিছু নামছেই, যেহেতু ওই পাশে যাবে, নদীর ওই পারে যাবে, সে মোটামুটি কনফার্ম যে তার সাথে কয়েকজন লোকও যাবে। আর তাই হলো যে আসলে কয়েকজন লোক নামার পরে দেখলো যে ঘাটে আসার পরে দেখলো যে অনেকগুলা লঞ্চ, মানে অনেকগুলা নৌকা, মানে এটাও ভাগ্যর ভালো যে ওনার অনেকগুলা নৌকা সামনে ছিল। একটা নৌকা, এতগুলা নৌকা থাকা সত্ত্বেও সবাই একটার দিকেই যাচ্ছে। তো উনি উঠে গেল, একটার মধ্যে উঠে গেল, ওনার রাস্তার মানে নদীর ওই পারে নিয়ে যাবে। আচ্ছা। নদীর মাছ বরাবর আসার পর থেকে তার মাথা ব্যথা করতে থাকে, হঠাৎ করে মাথা ব্যথা করতে করতে হঠাৎ করে আপনার রক্ত বমি শুরু হয়ে যায়। নদীর মাঝখানে রাসেল ভাই রাত্রেবেলা রক্ত বমি হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আলো বলতে শুধুমাত্র টর্চ, ব্যাগ থেকে টর্চ বের করে দেখছে রক্ত। এখন তো মোবাইল ফোনের আলো তো দেখা যায় সবকিছু, তখন এগুলো ছিল না। তো খালি ছোট্ট একটা কুপি ছিল এবং সবাই এগিয়ে আসে হেল্পে, যে রক্ত পড়ছে কেন। আর এই রক্তটা আনস্টপেবল, খুব বেশি করেই পড়ছিল নাক দিয়ে রক্ত। এবং হঠাৎ করে এরকম রক্ত পড়বে এমনও না যে রোদে হাঁটছে বা তার আগে এরকম হয়েছে, অনেকে রোদে হাঁটতে রক্ত পড়ে নাক দিয়ে বা কান দিয়ে বা চোখ দিয়ে। তো ওনার নাক কান দুই দিক দিয়ে রক্ত পড়ছে
এবং প্রচন্ড রক্ত পড়ছে, আচ্ছা অনেকে ধরে রাখতে পারতেছে না এত রক্ত। তো কোনো মতে নদী পার করে বাড়ির দিকে যায়। হুম তো একটা সময় চিন্তা করছিল যে ব্যাক করে শহরের দিকে যাবে কিনা বা কিছু একটা, কিন্তু না, এরকম না করে তারা বাড়ির দিকে যায়। একটা পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আচ্ছা তো তার ওই যে মাথা ব্যথাটা কন্টিনিউয়াসলি হতে থাকে, হুম হঠাৎ করে রাস্তার মধ্যে বসে পড়ে, আর মুভ করতে পারে না। এবং ভাগ্য ভালো ওই সময় এই যে একটা লোক তার সাথে ছিল, সে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আচ্ছা এটা আমার ঘটনার অর্ধেক। এটা অর্ধেক, আচ্ছা। তো মোটামুটি সে ওই দিনটা পার করে। হুম দিনটা পার করার কারণে মানে কোনো মতে পার করে যায়, কিন্তু তার মনেতে থাকে ওই মহিলার কথাটা বারবার, যে যিনি তাকে তার মনের কথাটা বুঝে গেছিল, হুম, এটা তাকে বারবার পোড়াতো। হুম, তো বাড়িতে যেদিন পৌঁছায় তার পরের দিন থেকে তিনি তার রুমের মধ্যে থেকে হঠাৎ করে বাইরের মধ্যে ওই মহিলার আভা দেখতে পায় আচ্ছা, কন্টিনিউয়াসলি। তার প্ল্যান ছিল 2-3 দিন থাকার, তার এরকম মনে হতে থাকে যে না, ঢাকায় চলে যাবো, আর ভালো লাগতেছে না এখানে। তো তার মা খুব জোরাজোরি করে, না তুমি থেকে যাও, ছুটিতে আসছো, 5-7 দিন থাকো, তারপরে যাও। হুম, সেদিন প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যে তার রুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা ঘুম ভাঙানোর পরে আপনার লাইট জ্বালাবে, রুমের লাইট জ্বালাবে। রুমের লাইট বলতে কি, মানে ওই জায়গায় ইলেকট্রিসিটি তখন নতুন গেছে তাদের এলাকায়। তো বাতি জ্বালাতে হঠাৎ করে পিছলায় পড়লো মনে হয় যে তার পাড়া পড়েছে কিছুর উপরে, এমন কিছুর উপরে যেটা আনএক্সপেক্টেড। তার রুমের ভিতরে এক চিৎকার কি জন্য তিনি দেখলেন যে তার যখন ঘুমটা মানে চোখটা মানে তার যখন ইয়াটা সেন্স টাইপের আসলো যে আমি কিসের উপরে পাড়া দিলাম, মাথার উপরে পাড়া দিল, এবং চারিপাশে তার অনেকগুলো অসংখ্য মাথা, তার চারিপাশে মাথা পড়ে আছে। তিনি এক চিৎকার দিল, আম্মা আমার রুমে আসো তাড়াতাড়ি। তখন রাত্রে 1-1:30 বাজে। আলোতে যতটুকু আলোতে দেখা যায়, তার মা এসে লাইট জ্বালায় দেখে যে কি ব্যাপার, তুমি পড়ে আসো কেন? বলে আমি পিছলায় পড়ে গেছি, আমি হাঁটতে পারতেছি না। তারপরে তার মাকে বলে যে আমি এরকম দেখলাম। বলে এগুলি তোমার সব ভুল ধারণা, এগুলি তুমি বাদ দাও, তুমি এইসব চিন্তা ভাবনা করো, তুমি বাসায় থেকে যাও, পরে যাও ইউনিভার্সিটিতে। সে আরেকদিন থাকে। ঠিক পরবর্তী দিনের ঘটনা, সেদিন রাতের বেলা তার ছাদের মধ্যে তিনি মানে পরের দিন রাতের বেলা সন্ধ্যার দিকে ছাদের মধ্যে হাঁটতেছে। হাঁটতে একটা সময় তিনি অভ্যাস সিগারেট খেয়ে রাতের মধ্যে ছাদের মধ্যে হাঁটতেছে। হঠাৎ করে তার মা আসে ছাদের উপরে। তার মা এসে তাকে বলে যে তুমি ছাদের মধ্যে কি করো? তার মা কখনো কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে না তাকে, তুমি ছাদের মধ্যে কি করো? বলে মা আমি হাঁটতেছি। বলে তুমি যাও, আমি পরে আসবো, একটু পরে আসবো, ভালো লাগতেছে না। বলে যে তুমি যেটা চিন্তা করতেছো কিন্তু ভালো চিন্তা না। এটা বলে তার সাথে সাথে তার মা একটা ধাক্কা দেয় তাকে, বুকের মধ্যে 2টা হাত দিয়ে ধাক্কা দেয়, একদম কর্নারে নিয়ে নিচে পড়ে যায় সে 2 তলা থেকে, এবং তার হাঁটুর মাঝখানটা পুরাটা গুঁড়া হয়ে যায়, মানে হাঁটুর হাড়টা বোনটা পুরো ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে যে এটা ঠিক হতে অনেকদিন সময় লাগবে, এবং হাঁটতে সে প্রপারলি পারবে না আর। তো জিনিসটা পড়াতে থাকে যে নিজের মা কিভাবে তাকে ধাক্কা দেয়, আর তার সাথে এরকম জিনিস কেন ঘটতেছে। তো সবাই এতক্ষণ চিন্তা করলেন ওই 26টা লাশ, সবাই এটা চিন্তা করতেছে, আমি 100% শিওর যে 26টা লাশ, নাক দিয়ে হঠাৎ করে রক্ত, বারবার একই জিনিস চিন্তা, এটা কেন আসছে। পরবর্তী সময় তার বাবা এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে, এবং এটা তাকে একজন তাকে ইনফর্ম করে এরকম ভাবে যে তিনি যে এতদিন যেগুলি মানে দেখলো, এটা তার ফ্রেন্ডের কারণে হয়েছে, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ডের কারণে হয়েছে। তার ফ্রেন্ড চায় না সে ক্লাসে প্রপারলি পড়াশোনা করুক, তার ফ্রেন্ড চায় না সে প্রপারলি উঠুক, এবং যেটা চেয়েছে সেটা সে পেরেছে। 1 বছরের জন্য সাকসেসফুলি তাকে বাসায় বসিয়ে দিল, এবং 26 জন যে মারা গেছে এগুলি সব ভুয়া কথা, এরকম কিছুই ছিল না। এটা জাস্ট তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ছিল। একটা পর্যায়ে ডিস্ট্র্যাক্টে সে সফল হয়েছে, এবং 1.5 বছরের জন্য বাসায় বসিয়ে দিয়েছে, এবং তার ফ্রেন্ড চাচ্ছিল না সে আর পড়াশোনা কন্টিনিউ করুক। পরে জানতে পারলো সেই ফ্রেন্ডটা প্রায় 16টা খারাপ জিন পালে তার সাথে। ও মাই গড। এবং সে এরকম অনেকের ক্ষতি করেন, আচ্ছা, এবং ক্ষতি করে চলেছেন। তো পরবর্তী সময় সে আর ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ না করে ইউনিভার্সিটিতে ছেড়ে দিয়ে অনেকদিন পড়াশোনা না করেছিল। অনেক পরে 2008-এর দিকে তার পড়াশোনা শেষ করে, অথচ তার 2001-এ পড়াশোনা করা শেষ হয়ে যাওয়ার কথা। এটা ছিল ঘটনা রাসেল ভাই। কিন্তু এটা রিভিল হওয়ার পরে ওই ফ্রেন্ডকে অনেক খোঁজার চেষ্টা করে,
যে এই জিনিসটা তো ওই যে লোক তাকে রেফারেন্স করে দিয়েছিল যে তোমার ঘনিষ্ঠ একটা বন্ধু করেছে, কিন্তু ওইটা আপনি কিভাবে বুঝলেন এটা ওই ফ্রেন্ড? তার আর কোনো ফ্রেন্ড নাই তার সম্বন্ধে এতকে ভালো করে জানতো। আর ওই দিন ওই ফ্রেন্ডের ওই পটুয়াখালী না যাওয়ার কোনো কারণই নেই। হঠাৎ করে জিনিসটা দেখালো যে তার আত্মীয় মারা গেছে, কিন্তু এরকম কোনো ঘটনা পরে আর জানতে পারে নাই যে আসলে এরকম কেউ মারা গেছে কিনা। জানলে তো অবশ্যই খবরে আসতো, পেপারে আসতো। ভেরি ট্রু, ভেরি ট্রু। তো সেটা ধরে নিয়েছে এটা তার ওই ফ্রেন্ডের ঘটনা, এবং ওই ফ্রেন্ড তার উপর এই জেলাসি থেকে এই জিনিসটা, এই কাজটা করেছে। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে এখন, এবং তারপরে আমরা যেভাবে বলেছিলাম যে ফারহানের কাছে যাবো। আমরা এর মাঝখানে কোনো ধরনের কোনো কমেন্ট পড়ছি না, একদম তিনজনের তিনটা ঘটনা শেষ হওয়ার পরে একদম কমেন্ট পড়বো। সুতরাং আপনারা কমেন্টগুলো জমিয়ে রাখুন, লিখে যান, পড়ে ফেলবো। চলে যাই বাবু ভাইয়ের ঘটনায়। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, হ্যালো টু এভরিওয়ান। অনেকদিন পরে আসলাম। রাসেল ভাই, যে কাহিনীটা বলবো এটা হচ্ছে নাজিমউদ্দিন সাব্বির নামে একজন চিটাগাংয়ের বদ্দারহাট থেকে পাঠিয়েছেন স্টোরটা। ও পাঠিয়েছেন আমাদের এক ছোট ভাইয়ের মাধ্যমে, নাম হচ্ছে নয়ন হোসেন হাবিব। সো সেই মেল করেছে আমাকে কাহিনীটা। কাহিনীটা হচ্ছে সাব্বিরের। আচ্ছা, তো এই সাব্বির ওর মতো লিখেছে, আমি আমার মতো করে বলছি। ওকে, সাব্বির তখন মনে হয় কলেজে পড়ে বা সামথিং। এই সময় ও বাসায় যখন আড্ডা দিত তার থেকে বেশি পছন্দ করতো মুভি দেখতে। বাট তার বাসায় কোনো কম্পিউটার বা ডিভাইস ছিল না যেখানে সে মুভি দেখতে পারতো। তো ওর ফ্রেন্ডের বাসায় যেত সাইফাই এবং হরর এইসব মুভি দেখার জন্য। সো মুভি দেখার সময়টা রাসেল ভাই বেশিরভাগই হতো রাতের বেলায়, 8টা-9টার পরে, মানে সব কাজ সেরে পড়াশোনা সেরে তারপরে যেত। সো যথারীতি যাওয়ার সময় একদিন সে এরকম বাসায় বলে যায় যে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি মুভি দেখতে, আমার ফিরতে একটু রাত হতে পারে। তো চলে যায় বন্ধুর বাসায়। বন্ধুর বাসা কয়েক মাইলের ভেতরে আর কি। তো ওখানে যখন যায় রাতের বেলা, যাওয়ার পরে বন্ধুর বাসায় মুভি দেখে, এর মধ্যে তার মানে অনেক টাইম পার হয়ে যায়। এক সময় তার বন্ধুর মা তাহাজ্জুদের নামাজ পড়ে এসে বলে যে বাবা এখন তো রাত হয়ে গেছে, রাত 3টা বাজে, তোমরা আর কতক্ষণ মুভি দেখবা? তো বন্ধু মুভি দেখা শেষ, ও বলে যে আমি চলে যাই। তো ফ্রেন্ডের মা অনেক রিকোয়েস্ট করে যে বাবা রাত হয়েছে, এখন রাতে তুমি বের হো না, রাত 3টা বাজে এসে। তো বলেন আন্টি আমার বাসা তো কাছেই, আমি চলে যেতে পারবো। তো অনেক রিকোয়েস্ট করার পর উনি ওই আন্টি বলে যে আচ্ছা ঠিক আছে যাও। তো যখন বের হয়ে রাস্তায় বেরিয়েছে, দেখে যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। মানে রাস্তার মধ্যে সব, বাড়িতেও কোনো দারোয়ান নাই, কিচ্ছু নাই, ফাঁকা রাস্তা। শীতকাল ছিল, বলে যে হেঁটে হেঁটে আসতেছি এবং আমার পায়ের শব্দ নিজেরটা নিজেই শুনতে পাচ্ছি। এরকম একটা অবস্থা, কেমন জানি একটু গা শীষ, মানে গা ছমছম করা একটা পরিবেশ। তো ওই বাসার থেকে ওর বাসায় ফিরতে হলে আপনার এরকম বেশ খানিকটা যাওয়ার পরে একটা 3 রাস্তার মোড় পড়ে রাসেল ভাই। 3 রাস্তার মোড় মানে দুই পাশে চলে গেছে এবং তারপরে যে ফাঁকা রাস্তাটা চলে গেছে, এবং ঠিক 3 রাস্তার পর থেকে শুরু হয়েছে বিলের রাস্তা, দুই পাশে বিল আছে ছোট। তো ও ওইখানে এসে এবং ওই 3 রাস্তার মোড়ে যখন আসে, ওই জায়গাটা দেখে বেশ অন্ধকার, হ্যাঁ অন্ধকার টাইপের, এবং মানে শুধু চাঁদের আলো আছে এরকম একটা অবস্থা। তো ও হেঁটে যায়। বিলের কাছে গেলেই নাকি কেমন একটা গা শিরশির অনুভূতি আসে, এবং যারা বিলের পাশ দিয়ে হাঁটাচলা করছেন রাত্রেবেলা দেখবেন একটা মাছের আষ্টে টাইপের একটা গন্ধ চারিপাশে এরকম পাওয়া যায়। তো সেরকম একটা পরিবেশ বিলের আশেপাশে। তো ওদিক দিয়েও যাচ্ছে, এবং যখন অনেকটা চলে আসছে, পিছনে অনেক দূরে হালকা আলো দেখা যাচ্ছে এবং দুই পাশে অন্ধকার, জাস্ট আকাশের হালকা আলো আছে। এরকম সময় থেকে দূরে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, লাইক জিনিসটা যেটা আছে সেটা সাদা একটা কুণ্ডুলির মতো। তো যখন আস্তে আস্তে একটু থমকে যায়, সাদা জিনিস হঠাৎ করে অন্ধকারে দেখলে কোনো জনমানবহীন জায়গায় কিন্তু আমরা একটু অস্বস্তি ফিল করি। তো ও একটু অস্বস্তি ফিল করে একটু করে আগে। তো যখন কাছাকাছি এগিয়ে যায়, যে দেখে কি যেটা একটা ঘোড়া, মানে বোঝা যাচ্ছে একটা ঘোড়া। আচ্ছা, কিন্তু ঘোড়ার গলার মধ্যে কোনো মানে নাই, মানে লাগাম টাগাম কিছু লাগানো নেই, জাস্ট ফ্রি, মানে বসে আছে ঘোড়াটা, মুখটা পেটের কাছে লাগিয়ে দিয়ে। তো প্রথম একটু থমকে যে, পরে চিন্তা করে না এই এলাকায় একজন লোক আছে যিনি ঘোড়া পালে, তার 2টা ঘোড়া আছে, একটা বাদামি একটা সাদা, এবং সে এটা বিভিন্ন কাজে ভাড়া দেয়, লাইক সার্কাস এন্ড বিভিন্ন জিনিসে বা মানুষের বিয়েতে মাল টানার জন্য এসব। তো সে এটা দেখে সে চিন্তা করে এটা মনে ওই ঘোড়াই। তো আস্তে আস্তে হেঁটে পাশ থেকে চলে যায়। তো ঘোড়ার পাশ থেকে পাশ করার সময় কেমন যেন ওর একটা গা শিমশিম করা একটা অনুভূতি হয়। তো এইভাবে করে বাসায় এসে ওই দিন বাসায় চলে যায় এবং যথারীতি তার মতো সে ঘুমায় যায়। সেকেন্ড টাইমেও আরেকদিন ওর মুভি দেখতে যায় একই জায়গায়, ও এসে দেখে ওরকমই সাদা। তো মনে করে ঘোড়াটা, কিন্তু যখন কাছে আসে তখন দেখে ওইটা একটা গরু বা ষাঁড় আর কি, মানে তখনও চিন্তা করে যে হতে পারে কারো গরু, এবং 2টি সাদা কালারের। তো
তো ওইটাকেও সে গায়ে মাখে না, সে আস্তে আস্তে চলে যায়। এবং তৃতীয় দিন যখন মুভি দেখে ব্যাক করতেছে একই রাস্তায়, কাছাকাছি দেখে একটা সাপ, এবং সাপটা হচ্ছে নর্মাল কোনো সাপ না, বেশ উজ্জ্বল বর্ণের সাপ, মানে যেটাকে দেখে মানে অন্ধকারে মানে রাতের আকাশের আলোতেও মনে হচ্ছে যে লাইক হলদেটে টাইপের একটা সাপ, এবং সাপটা লাইক ডিফারেন্ট, মানে যে কাটা লেজগুলো মাছের মতো এরকম। আমি জানি যে এরকম লেজ মাছের মতো দাঁড়ার সাপের নাকি এরকম থাকে। হ্যাঁ, আমার চোখে দেখা, পার্বত্য চট্টগ্রামে দেখেছি। তো মানুষ আমাকে বলছে এটা দাঁড়ার সাপ। হ্যাঁ, বাট ও যেটা বলছে, ওর বর্ণনায় বলছে মাছের মতো লেজ ছিল এবং সাপটার গায়ে কাটা ছিল পিছনে, জাস্ট লাইক মাছের মতো। এবং ওইখানে সে খুব ভয় পায়, ভয় পেয়েও সে সাপটাকে এড়ায় কিন্তু চলে যায়। এন্ড ফোর্থ টাইম যখন আসে বন্ধুর বাসার থেকে আরেক দিন এরকমই রাতে, তখন এসে দেখে একটা আগুনের গোলা, লাইক এ বল, জিনিসটা অনেকটা ফুটবলের মতো, কিন্তু ফুটবলটা যদি আগুন ধরায় দেয় কেউ, এইটা ওই পানির পাশে ভেসে আছে। এবং এইবারও প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে সে খুব মানে অনেক কষ্টে চিন্তা করে যে একবার যেটাকে পাশ কাটিয়ে যাবো নাকি এবার ফেরত চলে যাবো। তো এটা চিন্তা করে সে কুল কেনার না পেয়ে শেষ পর্যন্ত চোখ বন্ধ করে দৌড় দেয়। আচ্ছা। এবং সে দৌড় দিয়ে যেতে 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 একটা দোকানের সামনে যে দাঁড়ায়, সেখানে দেখে যে একটা লোক আপনার দেখে মানে শব্দ পায় যে একটা লোক কিছু একটা করতেছে মানুষের মতো। তো যে দেখে, তাকায় দেখে যে একজন লোক অন্ধকারের মধ্যেই ওখানে বসে জাল বুনতেছে, মাছের জাল। তো সে ওকে দেখে বলে যে যা দেখছিস বাসায় চলে যা। হ্যাঁ, এটা শুনে সে আরো ভয় পায়, বাসায় দৌড় দিয়ে চলে যায়। আচ্ছা। এবং সে কিছুদিনের জন্য ওই বন্ধুর বাসায় যাওয়া ছেড়ে দেয়। তো যায় না, তো সে এরপরে বেশ কিছুদিন পার হয়ে গেছে এর মধ্যে। এর মধ্যে ওদের এক বড় ভাই ওদের বাসায় ভাড়া থাকতে এক সময় সে গ্রামে, ওই দিকের গ্রামে তাকে দাওয়াত দেয় যে তাদের বাসায় একটা মাজার আছে, ওখানে একটা ওরস হয়, সে ওরসে যাওয়ার জন্য। আচ্ছা। তো সে ওই দিন ওই ওরসে যায়, ওখানে ওরসে যাওয়ার পরে ওই বাসাতে যায় যে মাজার জিয়ারত করে, নামাজ পড়ে। হ্যাঁ, নামাজ টামাজ পড়ে জিয়ারত করে ঘোরাফেরা করে সে ওই দিন বাসায় চলে আসে। বাসায় চলে এসে রাতে যখন ফ্রেশ হয়ে বাসায় ঘুমাতে যায়, তো প্রায় ঘুম চলে আসে, এপাশ ওপাশ করতেছে, হঠাৎ করে দেখে যে ওর রুমের যে দরজাটা, এটা কেমন খটখট 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 করে কাঁপতেছে। ইটস লাইক যদি ভূমিকম্প হয় যেরকম ভাবে কাঁপে ওরকম কাঁপতেছে, খটখট খটখট শব্দ হচ্ছে। তো ও মানে বেশ মনে হচ্ছে যেরকম কি ভূমিকম্প হচ্ছে বা সামথিং। এই সময় সে দেখে যে দরজার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে একটা অবয়ব, লাইক হ্যাফ ভিতরে ঢুকেছে হ্যাফ বাইরে, এরকম ভাবে একটা মূর্তির মতো। আচ্ছা। লাইক মনে হচ্ছে দরজা থেকে ভেসে আসতেছে, লাইক দরজাটাকে ক্রস করে। এবং যখন চেহারাটা ক্রস করে আসে তখন ও চিন্তা করে দেখতে পায় যে ওদের মতোই ওদের এক ছোট ভাই আছে তার মতোই চেহারা, কিন্তু তার চোখটা জল করতেছে। চোখটা হাতটা মনে হচ্ছে যে হাত এবং চোল পুরো ব্রাইট। এবং ওইটা দরজা ভেদ করে ওর কাছে চলে আসে। ও ভয় একদম মানে আপনার স্থবির হয়ে যায়। এরকম সময় ওই জিনিসটা এসে নাকি ওর গায়ের মধ্যে হাত দিতে যায়। আচ্ছা। এবং ও এর আগে দোয়া পড়ার চেষ্টা করতেছিল, পারে নাই। বাট যখন নাকি একদম কাছে এসে ওকে স্পর্শ করতে গেছে, ও চিৎকার করে উঠছে, করে পা দিয়ে ঝাড়া মারছে ওইটাকে। এবং তখন দেখছে ওইটা ভ্যানিশ হয়ে গেছে, ওইটা নাই। তো ওই জিনিসটা নিয়ে প্রচন্ড ভয় পায়। রাতের বেলা খুব মানে অবস্থা খারাপ থাকে, ঘুমাইতে পারে না। সকালেও যে বন্ধুদেরকে ডেকে বলে যে আমি তোমার বাসার থেকে আসার সময় আমি তো প্রবলেমে আছি, এরকম দেখছি যে তোমার বাসার পাশ দিয়ে যখন আসি এরকম গরু দেখছি। তো ফ্রেন্ড ওর সাথে মজা করে, বলে তুমি যে সময় কথা বলতেছো তার 1 বছর আগেই ওই লোকের যে ঘোড়া সেটা বৃষ্টিতে সারা রাত ভিজে মারা গেছে। ওইটা বাসায় নিতে পারে নাই, সে ওখানে ওই সময় ঝড় হয়েছিল না কি হয়েছিল, রাত্রেবেলা বৃষ্টিতে ভিজে ওইটার অসুখ হয়ে মারা যায়। তো ওই ঘোড়া তোমার দেখতে পাওয়ার কথা না। তো বোঝে যে বন্ধুদের বলে লাভ নেই, সে একজন মানে এরকম টাইপের হুজুর টাইপের লোকের কাছে যায়, যে নাকি জিন পজেস করতে পারে, ওনার কাছে যায়, যে বলে যে আমি এরকম দেখছি। তো সেই যে হুজুর সে বলে যে আমার তো জিন পজিশনে আছে, আমি জিন ডাকবো এবং আমার মাধ্যমে জিন তোমার সাথে কথা বলবে, তুমি তার কাছ থেকে জানতে পারবা তোমার কি হয়েছে। তো অনেক ভয় পায় যে একটা মানুষের জিন পজিশন করবে। তো যথারীতি সেরকমই একটা পজিশন তৈরি করে, অন্ধকার ঘরের মধ্যে আগরবাতি জেলে ওকে নিয়ে। তো বলতেছে যে সেই সময় ভয় এসে আরো স্থবির হয়ে গেছে, যে একটা জিনের ভয় এসে এখানে কোথায় আসলো। এক সময় নাকি ও যখন ভয় পাচ্ছে, ও ভাবলে আমি কি ভুল করলাম নাকি, তখনই নাকি ওকে সালাম দিছে ওই লোক, ডিফারেন্ট কণ্ঠে পুরা। আচ্ছা। যে কোন একটা কণ্ঠে এরকম সালাম দিছে। তো ভয় পেয়ে যায়। তো ওয়ালাইকুম আসসালাম দিয়ে ও বলে যে আমাকে কেন ডাকছো, কি ব্যাপার? তো বলে যে আমি এরকম ভয় পাইছিলাম, এরকম ব্যাপার। এবং এটা তো তখন নাকি ওই হুজুর তাকে বলে যে তুমি প্রথমে যেটা দেখছিল, তুমি একজন পরেশগার মানুষ, তুমি নামাজ কালাম পড়ো, তোমাকে এরকম তোমার সাথে এগুলো অ্যাট্রাক্ট হয়ে আসছে, তোমাকে দেখে অ্যাট্রাক্ট হয়ে এরকম আসছে তোমার সাথে মিট করতে।
এবং লাস্টের বার যেটা আসছিল সেটা হচ্ছে তুমি যখন মাজারে গেছিল তোমার গায়ের আতরের গন্ধ শুনে তোমাকে ফলো করে করে আসছিল, বাট সে তোমার ক্ষতি করতে আসেনি, বাট তুমি তাকে যে পা দিয়ে লাথি দিয়ে এটা খারাপ করছো, তো এটা তোমার করা উচিত হয়নি। যাই হোক, তুমি যেভাবে মানে দোয়া দুরুদ পড়ো, পরেশগার যেরকম আছে ওরকম করতে থাকো, ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না, এটা বলে নাকি চলে যায়। তো এরপর ওই হুজুরের সাথে কথা বলে প্রচন্ড ভয় পায় এবং ও মনে করে যে যাক গেছে যেভাবে হোক, ভয় ভয় থাকে। তো বলছে যে এই পর্যন্তই এখানে শেষ হয়ে গেছে, ওর ঘটনার নাকি আরো কিছু আছে, বাট সেটা আমাকে লিখে পাঠায়নি। এতটুকু বলছে, এতটুকু আমি শেয়ার করলাম আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, স্টোরিটি যিনি আমাকে বলেছেন তার নাম হচ্ছে রোমানা রেজা। উনি পুরান ঢাকার ওয়ারিতে থাকেন। ইতোমধ্যে ওনার একটি স্টোরি আমি বলেছি, হসপিটাল কেন্দ্রিক একটি ঘটনা, যা আপনারা শুনেছেন এবং অনেকেরই ভালো লেগেছে বলে কমেন্ট করেছিলেন। তো রোমানা রেজা আপুর এখন যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির সময় ছিল 1986 সাল। উনি সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বের হতে 3-4 মাস সময় লাগতো। এই সময় সাধারণত মানুষ কোথাও ঘোরাফেরা করে বা ডিফারেন্ট কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। উনি চিন্তা করলেন যে সদ্য পরীক্ষা শেষ হয়েছে, তো আগে কিছুদিন ঘুরে আসি। তো এরকম একটা সিচুয়েশনে ওরা পরিবার থেকে একটা পারিবারিক ট্যুরের আয়োজন করে এবং ট্যুরটা ছিল শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের ফয়জাবাদ নামক একটা জায়গা আছে, যেখানে ওনার ফুপা চা বাগানে চাকরি করতেন এবং চাকরি করার সুবাদে চা বাগানের বাংলোতে থাকতেন এবং ওনারা পারিবারিকভাবে যে ট্যুরটা আয়োজন করেন এবং পরিকল্পনা করেন তারা ওই বাংলোতে গিয়েই উঠবেন। যেই চিন্তা সেই কাজ, ওনারা সিলেটের শ্রীমঙ্গলে চলে যান। শ্রীমঙ্গলে যাওয়ার পরে ফয়জাবাদ চা বাগানের ওই বাংলোতেও তারা ওঠেন। প্রথম দিন যাওয়ার পর ওনারা বাংলোর একটি জিপে করে আশেপাশ ঘুরে দেখার জন্য বের হন এবং আশেপাশ চারদিকে ঘুরতে ঘুরতে ওই দিন অনেক দেরি হয়ে যায়। ওনারা আবার বাংলোতে ফিরে আসছিলেন। সময়টা রাত 2টো থেকে 2:30। এত রাত্রে বাংলাতে এবং আশেপাশের এলাকাতে ডাকাতির ভয় ছিল, বিশেষ করে রাস্তাঘাটে চলতে গেলে তো কথাই নেই। কিন্তু ওনাদের সাথে অস্ত্রধারী গার্ড ছিল, এই জন্য ওনাদের চিন্তা কম ছিল। ওনারা গাড়ি নিয়ে যখন বাংলোর পথে আসছিলেন, পাশে চা বাগান, রাস্তার দুধারে কিন্তু খাড়ি মানে গর্ত, ছোট্ট একটি জিপ চলার মতো জায়গা সেখানে আছে। পাশাপাশি দুটো জিপ কিন্তু চলা সম্ভব নয়। গভীর রাত্রে যখন চারদিকে শুনশান নীরবতা, স্তব্ধতা, তখন জিপের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোথাও হয়তো বা কোনো শব্দ শোনা যাচ্ছে না। তাদের জিপ এগিয়ে চলছে বাংলোর দিকে। হঠাৎ জিপের যিনি ড্রাইভার আচমকা গাড়ির গতি কমিয়ে দিলেন। সবাই বলল, কি ব্যাপার, কি হলো? তো তিনি বললেন যে সামনের দিকে তাকিয়ে দেখো। সামনের দিকে সবাই দেখে একজন মহিলা একটা ধূসর রঙের শাড়ি পরা, শাড়িটা বেশ ময়লা, লম্বা ঘোমটা দেয়া, পেছন থেকে বোঝা যাচ্ছে তার গড়নটা বেশ চিকন এবং আকার মোটামুটি 5 ফুট থেকে 5 ফুট 2 ইঞ্চির মধ্যে। তিনি ঠিক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। জিপ বারবার হুইসিল দিলেও উনি ডানেও যাচ্ছেন না, বায়েও যাচ্ছেন না। এখন উনি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, জিপ যে তার পাশ কেটে চলে যাবে এমন কোনো উপায়ও ছিল না। গাড়ি থেকে একজন পরামর্শ দিল গাড়িটা থামিয়ে ওই মহিলাকে বলে তাকে রাস্তার পাশে নিয়ে যাওয়া, কিন্তু সাথে থাকা গার্ড সেই প্রস্তাব শুনেই বলল, এটা কখনোই করা যাবে না, এটা হতে পারে ডাকাতদের একটা ফাঁদ। কারণ ডাকাতরা অনেক সময় এভাবে রাস্তার মাঝখানে গাড়ির গতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, অথবা রাস্তার সামনে গাছ ফেলে দেয়। তাই কোনোভাবেই গাড়ি থামানো যাবে না। ওই মহিলাটিকে দেখার সাথে সাথে গার্ডরাও তাদের অস্ত্র লোড করে ফেলে যে এখনই হয়তোবা ডাকাতরা আক্রমণ করে
করতে পারে। রোমানারে যে আপু, তখন উনি গাড়ির সামনের সিটে বসা ছিলেন। উনি ভয়ে বিভিন্ন দোয়া পড়া শুরু করেন। আসলে উনি ভূতের ভয়ে যে দোয়া পড়েছেন বিষয়টা এমন নয়, উনি ভয় পাচ্ছিলেন ডাকাতরা আক্রমণ করবে। বিভিন্ন দোয়া পড়তে পড়তে উনি একসময় শব্দ করে আয়াতুল কুরসি পড়া শুরু করেন। যখনই আয়াতুল কুরসির কিছু অংশ উনি পাঠ করেছেন, সবাই দেখে ওই যে মহিলার আকৃতির কাপড় পরা একটা আকৃতি দেখা যাচ্ছে, সেটি রাস্তার বা পাশে, যে পাশে চা বাগান ছিল, সাঁ করে মানে এত দ্রুত গতিতে একটা দৌড় দেয়, মুহূর্তের মধ্যে চা বাগানের মধ্যে মিলিয়ে যায়। সবাই অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? কোনো মানুষের পক্ষে তো এটা সম্ভবই নয়। শুধু মানুষ নয়, কোনো প্রাণীর পক্ষেও সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ চা বাগানের পাশেই পানির একটি লাইন করা থাকে। বৃষ্টির পানিগুলো চা বাগানের গাছ গড়িয়ে এসে ওই লাইনে পড়ে পানিগুলো বের হয়ে যায়। সুতরাং একটা ট্রেঞ্চ বা পরিখা বা গর্ত থাকে, লম্বা গর্ত বা একটা নালা থাকে। কোনো মানুষকে যদি রাস্তা পার হয়ে চা বাগানের ভিতরে যেতে হয়, তাহলে রাস্তা থেকে নেমে আগে ওই নালাটা পার হতে হবে। নালাটা একটা গর্ত, সেই গর্তে নেমে আবার উপরে উঠতে হবে। এই মহিলা কিভাবে এত দ্রুত সাঁ করে চলে গেল? সবাই হতভম্ব হয়ে যান। সাথে থাকা টর্চ লাইট গুলো জ্বালান, কিন্তু ওই মহিলাকে আর কোথাও দেখা যায় না। উনি যদি চা বাগানের ভিতর দিয়েই যাবেন, তাহলে তো গাছগুলো নড়বে, কিন্তু কোনো গাছের নড়াচড়াও ছিল না। শুধু টর্চের আলোতে গাছই দেখা যাচ্ছিল, ওই মহিলাকে আর দেখা যাচ্ছিল না, গাছের নড়াচড়াকেও দেখা যাচ্ছিল না। উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যান। তারা এই বিষয়টা বিশ্লেষণ করতে করতে বাংলোতে ফিরে আসেন। পরের দিন আবারও তারা ঘুরতে বের হন। তারপরে 1-2 দিন কোনো সমস্যা হয়নি, কিন্তু তৃতীয় দিন বাংলোতে এই রোমানা আপু, ওনার ফুপুর যে ছেলে, ওনার ফুফাতো ভাই, বয়স ছিল 5 বছর, তার সাথে একটি অদ্ভুত ঘটনা তিনি প্রত্যক্ষ করেন। রাত তখন প্রায় 1টা কি 1:30। বাংলোর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ওনার ফুফাতো ভাইয়ের চিৎকার চেঁচামেচি ওনার কানে আসে, এবং ওনার সাথে থাকা আরো যারা আত্মীয় স্বজন, যারা ট্রিপে একসাথে পারিবারিক গিয়েছেন, সবাই সেটা শুনতে পায়। সবাই ঘুম থেকে উঠে যায়। উঠে চিন্তা করেন, কি ব্যাপার, এরকম অস্বাভাবিক রকমের শব্দ কেন সে করছে এবং চিৎকার চেঁচামেচি কিসের? তখন ওনারা এগিয়ে আসেন এবং ওনার ফুপা ফুপুকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কি হয়েছে? তখন রোমানা আপু লক্ষ্য করেন ওনার ফুপাতো ভাইকে ওনার ফুপা খুব শক্ত করে চেপে ধরে রেখেছে, এবং ওনার ফুপাতো ভাই এই 5 বছর বয়সী একটি বাচ্চা, যার শরীরে কিন্তু এত শক্তি থাকার কথা নয়। ওনার ফুপা অনেক উঁচা লম্বা শক্তিশালী, তিনি ওনার 5 বছরের সন্তানকে ধরে রাখতে পারছেন না। সে শুধু বারবার বলছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমি বাইরে যাব, আমাকে বাইরে যাব, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। ভাঙচুর শুরু করে দিয়েছে, সে যে কোনো মূল্যে বাইরে যাবে। বহু কষ্টে তাকে আটকে রাখা হয়। এই ঘটনার কারণ যখন জিজ্ঞাসা করা হয়, তখন তার ফুপা ফুপু সবাইকে বলেন, বেশ কিছুদিন ধরে তাদের সন্তান রাতের বেলা জেগে ওঠে এবং বলে যে চা বাগানের মধ্যে থেকে কে যেন তাকে ডাকছে, এবং তাকে কোনোভাবে আটকে রাখা যায় না। কখনো কখনো চা বাগানের মধ্যেই চলে যায়, তাকে ধরে নিয়ে আসতে হয়। রাতের বেলা খুব চিৎকার চেঁচামেচি করে। কেন এমন ঘটনা ঘটছে তারা বুঝতে পারছেন না। যদিও এই ঘটনার সমাধান হয়েছিল একজন আলেমের ঝাড়ফুঁকে, এই সমস্যা থেকে তারা নিষ্কৃতি পেয়েছিলেন। এই ঘটনা শোনার পর এবং কয়েকদিন আগে রাতের বেলা একটি ভয়ঙ্কর ঘটনা অবলোকন করার পর ওনারা বেশ ভয় পেয়ে যান এবং সিদ্ধান্ত নেন যে এই ট্রিপটা ক্যান্সেল, এবং ট্রিপটা ক্যান্সেল করে তারা আবার ঢাকায় ফিরে আসেন। যেহেতু রোমানা আপু পরীক্ষা দিয়েছেন, তার হাতে প্রায় 3 থেকে 4 মাস সময় ছিল পরীক্ষার রেজাল্ট বের হওয়ার। তাদের আরেকজন নিকট আত্মীয়, তিনি পরিবার সহ আবার চা বাগানে ঘুরতে যাওয়ার জন্য একটি ট্যুরের পরিকল্পনা করেন। এবং এখানে বলে রাখা ভালো, রোমানা আপুর
দুইজন ফুপু রয়েছে এবং এই দুই ফুপুর হাজবেন্ডই শ্রীমঙ্গলের দুটো চা বাগানের ম্যানেজার ছিলেন। ফার্স্ট যে ঘটনাটা আমি বললাম, তার ওই ফুপুর হাজবেন্ড ছিলেন ফয়জাবাদ চা বাগানের ম্যানেজার, এবং এখন যেই ফুপুর কথা বলবো তার হাজবেন্ড ছিলেন শমশেরনগরের একটি চা বাগানের ম্যানেজার। প্রথম ঘটনার কারণে ওই আত্মীয় এবং রোমানা আবু তারা শমশেরনগরের বা ফয়জাবাদের ওই ফুপুর বাসায় যেতে আগ্রহী ছিলেন না, যেহেতু সেখানে প্যারানরমাল বিষয়গুলো ঘটছিল এবং ভয় পেয়েছিলেন। এই জন্য এই ট্যুরের সিদ্ধান্ত হয় যে তারা অন্য ফুপুর বাড়িতে বেড়াতে যাবেন। যথারীতি যে পরিকল্পনা সেই কাজ, তারা রওনা দিলেন। তাদের নিজস্ব গাড়িতে ঢাকা থেকে রওনা দেন। এই বাংলোটির নাম আমি বলবো, এটি একটি বিদেশি কোম্পানির একটি চা বাগান ছিল শমশেরনগরের। এই বাংলোর নাম রয়েছে ডবল চেরা বাংলো। ওই সময়ে পুরো শমশেরনগরে দোতলা বিশিষ্ট একটি মাত্রই বাংলো ছিল, সেটা হচ্ছে ডাবল চেরা বাংলো। এই ডাবল চেরা বাংলোতেই ওনার ফুপু এবং ফুপা থাকতেন। তাদের গাড়িটা শ্রীমঙ্গলে যেতে যেতে বেশ রাত হয়ে যায়, রাত 11টা বেজে যায়। বাংলোটা টিলার উপরে। গাড়ি যখন টিলার উপরে উঠছিল তখন রোমানা আপু হঠাৎ খেয়াল করেন যে গাড়ির ব্রেকের উপরে তার ফুপা, আরেকজন ফুপা আর কি, চাপ দিয়ে ধরে রেখেছেন, কারণ গাড়িটা চালাচ্ছিলেন তার ফুপা। কিন্তু গাড়িটা অটোমেটিক্যালি ব্রেকে চাপ দেওয়ার পরেও বাংলোর উপরে উঠে চলছে, অথচ কোনোভাবেই এই গাড়িটি উপরে ওঠার কথা নয়। রোমানা আপু তখন টুকটাক ড্রাইভিং শিখছিলেন, যার কারণে কখন গাড়ি থামবে কখন চলবে এই বিষয়ে তার একদম একটা সাধারণ ধারণা ছিল। তিনি খেয়াল করছিলেন তার ফুপা গাড়ি চালাচ্ছেন, কিন্তু তার চোখ দুটো বড় বড় হয়ে আছে, জাস্ট হাত দুটো শুধু স্টিয়ারিং এর উপরে রাখা এবং পা ব্রেকের উপরে রাখা, চাপ দিয়ে ধরে রাখা। তিনি কোনো কথা বলছিলেন না, মনে হচ্ছে উনি এমন ভাবে হতভম্ব হয়েছেন তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে রোমানা আপু চিৎকার করবেন কিনা বুঝতে পারছেন না, কারণ গাড়ি কিভাবে চলছে, গাড়ি কোনোভাবেই এভাবে উপরে ওঠার কথা নয়। মনে হচ্ছে কে বা কারা পেছন থেকে প্রচন্ড গতিতে ধাক্কা দিয়ে গাড়িটাকে টিলার উপরে নিয়ে যাচ্ছে। তারা ধারণা করেছিলেন টিলার উপরে গিয়ে হয়তোবা গাড়িটা টিলার অপর পাশে ছিটকে পড়ে যাবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টিলার উপরে উঠেই গাড়িটা থেমে যায়। তখন তারা হাফ ছেড়ে বাঁচেন, কিন্তু গাড়ির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে, রোমানা আপু এবং তার ফুপা যিনি গাড়ি চালাচ্ছিলেন, তারা কোনো কিছু বলেন নাই, হয়তো বললে তারা আরো ভয় পেয়ে যাবেন। যাই হোক, তারা নামার পরে বাংলোতে যান। যাওয়ার পরে বাংলোতে থাকা রোমানা আপুর ফুপা ফুপুকে এই গাড়ির ঘটনাটা খুলে বলেন। তখন তারা এই ঘটনাটা শুনে খুব বেশি অবাক হলেন না, এবং তাদের অবাক না হওয়া দেখে রোমানা আপু এবং তার আত্মীয় স্বজন তারা সেখানে গিয়েছিলেন, তারাই অবাক হন। কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটলো, ওনারা অবাক কেন হলেন না? জাস্ট এতটুকুই বললেন, ও তোমাদের সাথেও শুরু হয়েছে। তো ওনার কথার আসলে আগা মাথা ওনারা ওইভাবে কিছু বুঝতে পারেন নাই। পরের দিন ওনারা আশেপাশে ঘোরাঘুরি করে ক্লান্ত, রাতের বেলা ওনারা চলে এসেছেন। ওই রাত্রেও তেমন কোনো সমস্যা তারা ফেস করেননি। পরের দিন অদ্ভুত একটি ঘটনা ঘটে। পরের দিন ঘোরাঘুরি করে ওনারা মোটামুটি বিকালের মধ্যেই বাংলোতে ফিরে আসেন। বাংলোতে 3 জন স্টাফ ছিল। একজন ছিল চৌকিদার, আর একজন ছিল বাবুর্চি, আর একজন ছিল বেয়ারা বলে তাকে। এরা সাধারণত রোস্টার ডিউটি করে। চৌকিদার যিনি একদিন রাত্রে ডিউটি করেন, পরের দিন উনি রাত্রে নাইট ডিউটি করেন না, আরেকজন করেন। ওই 3 জনের মধ্যে আরেকজন করেন। এইভাবে রোস্টার ডিউটি করে রাত্রে ডিউটি দেওয়া হয়। ওই দিন যার রোস্টার ডিউটি ছিল তাকে নিয়ে একটি ঘটনা ঘটে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, রোমানা আপুর ফুপু
উনি শরীরে একটি তাবিজ পরতেন। যেহেতু বাংলোতে বিভিন্ন ধরনের সমস্যা হতো, এই জন্যই উনি তাবিজ ব্যবহার করতেন। একদিন ঠিক সন্ধ্যার পর উনি কিচেনের দিকে যান। এক্ষেত্রে বলে রাখা ভালো, বাংলোর মধ্যে কিচেন ছিল না, কিচেনটা ছিল বাংলোর কম্পাউন্ডের মধ্যেই, বাট বাংলোর বাইরে। সিমেন্টের এক ধরনের চুলা ছিল সেখানে, বেশ মাটি থেকে উঁচু, সেখানে রান্না হতো। উনি চিন্তা করলেন যে যেহেতু গেস্ট আসছে, দেখি মানে পাহারাদাররা আসছে কিনা, ওদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া যায় কিনা, এই চিন্তা করে উনি কিচেনের দিকে আগাতে থাকেন। হঠাৎ করে রোমানাপুর ফুপু উনি কাঁধে খুব ঠান্ডা নিঃশ্বাস ফিল করেন। মনে হচ্ছে খুব ভারী এবং ঠান্ডা নিঃশ্বাস ওনার কাঁধের উপর পড়ছে। উনি থমকে যান যে কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। হঠাৎ করে তার কানের কাছে একটি পরিচিত কণ্ঠ বলে ওঠে, তাবিজটা দে। এটা শোনার সাথে সাথে উনি মারাত্মক ভয় পেয়ে যান এবং ওনার গলার সাথে তাবিজটা ছিল, সুতা দিয়ে বাঁধা ছিল। উনি ডান হাত দিয়ে এক টানে তাবিজটা ছিঁড়ে ফেলেন এবং ছিঁড়ে ফেলেই সাথে সাথে ওনার শরীরের আঁচলে গিট দিয়ে বেঁধে ফেলেন এবং বেঁধে ফেলার সাথে সাথে উনি জোরে একটি দৌড় দিয়ে বাংলোর ভিতরে চলে আসেন। এসেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সবাই তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পর জ্ঞান ফিরেই উনি বলে, এই আমার তাবিজটা কোথায়? আমি তো এটা আমি শাড়ির আঁচলের সাথে গিট দিয়ে রেখেছিলাম। সবাই দেখে এবং রোমানা আপু দেখেন যে তার ফুপুর সেই শাড়ির আঁচলে গিট রয়েছে, কিন্তু গিটটি খোলার পরে দেখা যায় সেখানে তাবিজটি নেই। তখন বলা হয় যে আমাকে চৌকিদার ডাক দিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, চৌকিদার তখনও ডিউটিতে আসেই নাই। সাধারণত সন্ধ্যার পরেই ডিউটিতে চলে আসে। ওই দিন কোনো কারণে তার পরিবারের সদস্য অসুস্থ ছিল, এই কারণে তখনও চৌকিদার ডিউটিতেই আসেনি। কিন্তু অন্য দুজন বেয়ারা ছিলেন এবং বাবুর্চি ছিলেন, তারা চলে এসেছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে, না তো চৌকিদার আসেনি, আপনি ভুল দেখেছেন, আমরা তো চৌকিদারকে দেখিনি। এই ঘটনা যেদিন ঘটে সেই রাত্রেই রোমানা আপু অদ্ভুত একটি ব্যাপার লক্ষ্য করেন। রাত তখন 2টা কি 2:30। হঠাৎ দোতলাতে, যেহেতু বাংলোটা দোতলা ছিল, ডবল চেয়ার বাংলো দোতলা, আমি শুরুতেই বলেছি, মনে হচ্ছে আসবাবপত্র কেউ টানা হেঁচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে। উনি চিন্তা করলেন যে এত রাত্রে কে হতে পারে। ওনার আগ্রহ সৃষ্টি হয়, কিন্তু তারপরেও উনি বের হননি। সকালে ওনার ফুপুকে জিজ্ঞাসা করেন যে রাত্রে যে আমি আসবাবপত্র টানা হেঁচড়ার শব্দ শুনলাম, এটা কি, আপনারা কি কেউ সরিয়েছিলেন? তখন তার ফুপু বলে, ও তুমিও শুনেছ? তখন রোমানা আপু বলে যে আপনার এই বাংলোতে আসলে কি ঘটে আমাকে একটু বলবেন? তখন তার ফুপু বলে, উনি প্রথম দিন যখন এই বাংলোতে এসেছিলেন সেদিন রাত্রে উনি দেখেছিলেন যে এখানকার আসবাবপত্রগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায় এবং উনি প্রচন্ড ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন, যার কারণে উনি তাবিজ ব্যবহার করেন যাতে করে ভয় না পান এবং কেউ কোনো ওনার ক্ষতি করতে না পারে। আর ছোটখাটো ব্যাপার এই বাংলো এবং এই টিলার আশেপাশে হর হামেশাই ঘটে। সকালে এই ধরনের কথা শোনার পর ওনারা আবারও সিলেটের এই ট্যুরটা ক্যান্সেল করে চলে আসেন। প্রিয় লিসেনার্স, রোমানা আপুকে ইতোমধ্যে আপনারা দেখেছেন। এই দুটো ঘটনা একদম জলজান্ত প্রত্যক্ষদর্শী উনি। আমি আশা করব উনি আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা দেবেন। আশা করি লিসেনার্স, রোমানা আপুর এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে চলে যাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালো মানুষের দলেই থাকেন। একই সাথে সালাম ও ধন্যবাদ জানাচ্ছি মাসুম ভাই, ডক্টর আলিফ তথা বাবু ভাইকে।
আমি ইমন, প্রবাসী মালদ্বীপ, একটি রিসোর্টে জব করছি। আসল ভাই, আজকে আমি একটি ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। এটি একটি মালদ্বীপ রিসোর্টের ঘটনা। যে রিসোর্টে জব করছি এটি সেখানকার ঘটনা না, এটি আমার রিসোর্টের পাশের একটি রিসোর্টের ঘটনা। আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে এই ঘটনাটি শুনতে পাই। একটি বাস্তব এবং সত্য ঘটনা। যদিও আমি ভূতে ফেম শুরু থেকেই শুনি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ঘটনাগুলো শেয়ার করতে পারি নাই। এই ঘটনাটি আনুমানিক 2007 তখনকার ঘটনা। ঘটনার প্রেক্ষিতে ও রিসোর্ট পরিচিতি সমস্যার কারণে আমি রিসোর্টের পরিচিতিটা এখন দিচ্ছি না। এটি একটি রিসোর্ট নাইট গার্ডের ঘটনা। এই ঘটনাটি আমি আমার এক বন্ধুর মাধ্যমে শুনতে পাওয়া, যদিও সে আগে ওই রিসোর্টে জব করতেন। এখন আমি এবং আমার বন্ধু একই রিসোর্টে জব করছি। তো আর দেরি নয়, ঘটনাটি শুরু করছি। রিসোর্ট নাইট গার্ড প্রতিদিনের মতো তার টর্চ লাইট এবং যাবতীয় কিছু নিয়ে তার ডিউটি শুরু করলেন যথারীতি। তখন আনুমানিক রাত 2 থেকে 2:30টার মতো। তখন তিনি জেটি থেকে বের হয়ে বিচ দিয়ে হাঁটা শুরু করলেন। তো আগেই বলা যাক যে সে বিচ এবং ওয়াটার বিলার যে জেটি, বিচ থেকে ওয়াটার বিলার যাইতে যে জেটি পরে সেখানে একটা মোড় পড়ে, সেই মোড়ের মধ্যে একটি বট গাছ আছে। এই দেশে এই গাছটাকে কি গাছ বলে আমার সঠিক জানা নাই, তবে আমি বট গাছই উল্লেখ করছি। অনেক বড় একটি গাছ, অনেক পুরাতন একটি গাছ। কথিত আছে সেখানে অনেক অলৌকিক জিনিস, অনেক কিছু দেখা যায়। রীতিমতো নাইট গার্ড সেই বিচ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। তো দূর থেকে উনি হঠাৎ দেখতে পায় সেই গাছের মধ্যে একটি বড় শেডও দেখতে পায় চাঁদের আলোতে। তখন তিনি তার হাতের টর্চ লাইটটা ওই দিকে লাইটটা দেয়। তো দেওয়ার পরে দেখে যে সেখানে একটি বড় শেডও, ভৌতিক আকৃতি একটি মহিলা, এক পা এক ডালে এবং আরেকটি পা অন্য প্রান্তের আরেকটি ডালে দিয়ে দাঁড়িয়ে ওর দিকে লাল টুকটুকে চোখ দিয়ে তাকায় আছে এবং ইশারা করছে যে তুই এদিকে আসিস না, আসলে তোর ক্ষতি হবে। এই দেখে সে রীতিমতো ঘাবড়ে যায় এবং সেখান থেকে দৌড়ে চলে আসে। সে রাতে আর ওর ডিউটি করে না এবং সকালবেলা বিস্তারিত এইচওর অফিসে জানায় এবং সে নাইট ডিউটি করতে নারাজ এবং সে ডিউটি করবে না বলে সিদ্ধান্ত জানায়। তখন রীতিমতো টেনশনে পড়ে যায় এই ঘটনা। তারপর নাইট ডিউটি কাকে দেয়া যায়, কে যাবে সেখানে, সবাই খুব ভয় পেয়ে যায় বিষয়টা শুনে। তারপরে খোঁজাখুঁজি করে একজন লোক বের করে, সেও বাংলাদেশি। সে সিদ্ধান্ত নেয় যে আমি ডিউটি করবো, আমি সব ভয় পাই না। তো রীতিমতো সে তাকে অনেক কন্ডিশন দেওয়া হয় যে তুমি যদি ডিউটি করো তাহলে তোমাকে এই ধরনের ফেসিলিটি দেওয়া হবে, সমস্যা নাই। তো তিনি সেই ফেসিলিটি দেখে খুব ভালোই লাগলো। তখন তিনি তার রীতিমতো লাইট, টর্চ লাইট এবং এভরিথিং নিয়ে ডিউটিতে চলে যায়। রাত্র আনুমানিক 2টা-1টা হয়ে যায়, 1-2টা এরকম সময়ও তিনি দেখতে পায় যে না, কোনো সমস্যা নাই, ডিউটি করতে থাকে। তো এক সময় তিনি সেই দিয়ে হাঁটতে হাঁটতে ওই মোড়ে চলে যায়, গাছের নিচে যায়, কিছু দেখতে পায় না। তারপরে তিনি মোড়টা ক্রস করে ওয়াটার ভিলার এদিকে চলে যায়। ওয়াটার ভিলার সবকিছু চেক টেক করে আবার যখন রিটার্ন ব্যাক করবে, তখন তিনি চোখে পড়ে সেই ভুতুরি মহিলাটাকে সে দুদিকে 2 ডালে দিয়ে ওর দিকে লাল টুকটুকে চোখ দিয়ে তাকায় আছে এবং ইশারায় বলতেছে যে তুই দিকে আসিস না, আসলে তোর ক্ষতি হবে। কিন্তু সে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় আসা সম্ভব না, যেহেতু সে ওয়াটার ভিলার জেটিতে ছিল। কারণ সে মোড় ক্রস করে আসতে হবে বিচ বা অন্য কোনো রাস্তা দিয়ে সে রিসোর্টে প্রবেশ করতে হবে। বাকি পরে যায়। তারপরে সে খুব দ্রুত কি করবে এখন না বুঝে সে খুব দৌড় লাগায়। তো দৌড় দেওয়ার পরে সেই ওয়াটার ভিলেজ যেটি অতিক্রম করে মোড়ে আসতে না আসতেই তার লাইটটা কোথায় পড়ে যায়, সে আর দৌড়ে হুঁশজ্ঞান নাই। তারপরে সে দৌড়াদৌড়ি করতে অন্ধকারের মধ্যে চলে যায়। তারপরে সে একটু পায় যে তাকে একটা জোরে থাপ্পড় মারা হয়, সে মাটিতে পড়ে যায়। তারপরে সে সেন্সলেস হয়ে যায়, কিছু বলতে পারে না। সকালবেলা অন্য সব মানুষ ডিউটিতে যাওয়ার সময় ওকে দেখতে পায় এবং নিয়ে আসে চোর অফিসে দেখায়, রুমে রাখে এবং রীতিমতো তার গায়ে অনেক জ্বর চলে আসে, চেহারা কালো হয়ে যায়, খুব জ্বর আসে ওর। তারপরে থেকে 10 দিনের মতো ওকে ট্রিটমেন্ট করা হয়, কিন্তু সে সুস্থ হয় না। তারপরে বাংলাদেশে খবর তো অবশ্যই দেওয়া হয়েছিল। তারপরে বাংলাদেশে এক কবিরাজ ধরা হয়। তো ওই কবিরাজ কন্ডিশন দেয় যে একদমে খাসি কিনতে হবে এবং সে খাসিটাকে এক কুবে জবাই করতে হবে। তারপরে
সে সুস্থ হবে, তবে কন্ডিশন একটা, তাকে সেই রিসোর্টে রাখা যাবে না, মানে ওখানে থাকলে তার ক্ষতি হবেই। তারপরে যথারীতি সেই কবিরাজের শর্ত অনুযায়ী সবকিছু করা হয়। তারপরে তিনি বাংলাদেশে চলে যায়, এখনো উনি বাংলাদেশে আছে, উনি আর ওই রিসোর্টে ব্যাক করতে পারে নাই। তো এই ছিল ঘটনা রাসেল ভাই। যদি আমার ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচার করবেন। এবং আমি যে রিসোর্টে আছি সেই রিসোর্টটা একটা কবরস্থানের মধ্যে আগে ছিল, এখন সে কবরস্থান ভেঙে নতুন রিসোর্ট গড়া হয়েছে। আরো অনেক ঘটনা আমার রিসোর্টেরও আছে, আমার বস ওনাদের মাধ্যমে আমি শোনা। অবশ্যই আমি চেষ্টা করব সেই ঘটনাগুলা প্রচার করার জন্য, আপনাদের কাছে পাঠানোর জন্য। ভালো থাকবেন। আমরা চলে যাবো আমাদের নেক্সট যে আমাদের গেস্ট রয়েছেন তার কাছে। আপনার নামটা একটু জানতে চাইবো প্লিজ। আপনার নামটা একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তানভীর। জি, আমি মিরপুর ডিএইচএস থেকে এসেছি। জি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমার হৃদয়টা অনেক দুর্বল। আচ্ছা, আমি খুব ভীতু কিসিমের একটা মানুষ। আচ্ছা, তো ব্যক্তিগতভাবে কোনো সময় আমি এরকম ভৌতিক ব্যাপারে এক্সপেরিয়েন্সড হয়নি আমার, বাট হোপফুলি যেদিন হবে হয়তো বা আমি আর থাকবো না বলার জন্য। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা শোনা কথা, মানে আমি আরেকজনের কাছ থেকে শুনেছি, নিজে এক্সপেরিয়েন্স করিনি। সেটা হচ্ছে আমি ছোটবেলায়, দিস ইজ এ স্টোরি ব্যাক ইন 95, যখন আমার বয়স 5 বা 6 বছর বয়সে, আমি আমার বাবা মার সাথে দাদাবাড়ি গিয়েছিলাম গাইবান্ধায়। জি, তখন আমাদের দাদাবাড়িটা একতলার বাড়ি ছিল, মানে ইটস এ সিঙ্গেল ফ্লোর, আর বাউন্ডারিটা যেটা ছিল সেটা পুরোটা তার কাটাতে ঘেরা ছিল। আচ্ছা। তো রাত তখন হয়তো বা বাজে 2:30 বা 3টা, মোস্টলি এই টাইমটাতেই সবকিছু হয়। হ্যাঁ, 3টা খুবই একটা মানে অন্যরকম ধরনের একটা। সো ওই টাইমটাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম, তো হুট করে ছাদে মনে হচ্ছিল কেউ যিনি হাঁটছে। এখন একটা নর্মাল মানুষ যখন হাঁটবে আর যখন একজন ভারী মানুষ হাঁটবে তখন কিন্তু একটা তফাৎ হবে। সেটাই। সো যেহেতু বাসাটা সিঙ্গেল ফ্লোর ছিল, উপরে হাঁটাটা কোনো মানে হাঁটাটা প্রশ্নে আসে না, হাঁটাটা, বিকজ সিঙ্গেল ফ্লোর। আর উপরে যদি কেউ উঠে, ইটস আইদার গোইং টু বি একটা কেউ চোর হতে পারে অথবা ডাকাত। সো এই আওয়াজ পেয়ে স্বাভাবিকভাবে আমার বাবা মা তো না, বাবা, চাচা এবং আরেকজন ছিল আমার চাচা, তো ওনারা 3জনই বের হয়ে গিয়েছে বাসা থেকে। এখন ছাদটা, আমাদের সিঙ্গেল ফ্লোর যে ছাদ ছিল, এটা উঠতে হলে একটা মই দরকার ছিল, মই ছাড়া ছাদে ওঠা সম্ভব ছিল না। সো ওনারা তাৎক্ষণিকভাবে মইটা নিয়ে ছাদে উঠলেন, কিন্তু কাউকে পেলেন না। আর সেই টাইমে গ্রামবাসীদের ইলেকট্রিসিটির ফ্যাসিলিটিটা কম ছিল, সো আলোটা তেমন একটা ছিল না। সো দে হ্যাড টু ক্যারি টর্চ লাইট ইন অর্ডার টু সি যে রাতেবেলা কে কোথায় কি করছে। তো ওনারা ছাদে উঠে টর্চ লাইট দিয়ে যখন দেখলেন যে কেউ নেই, তখন ব্যাপারটা সবারই একটু নাড়া দিয়ে উঠলো যে কি অ্যাকচুয়ালি জিনিসটা কি, কারণ বাউন্ডারি তো তার কাটাতে ঘেরা, আর কেউ যদি আসেও তার তো যেতেও সময় লাগবে, আর আওয়াজ তো পাবো যেতে গেলে। তো এরকম কোনো যখন সাইন্স পেল না, তখন স্বাভাবিকভাবে সবাই একটু ভয় পেয়ে উঠল। কিন্তু তারা যখন নেমে আসে, তখন একটা কালো বিড়ালও তাদের সাথে নেমে আসলো। এইটা আমি নিজে দেখেছিলাম এবং আমার সাথে যারা আমার বাবা ছিল, চাচা ছিল, তারাও দেখেছিল। তো এই জিনিসটা আমার কাছে অস্বাভাবিক লেগেছে এবং তাদের কাছেও, যে কেউ ছিল না কিন্তু কালো বিড়ালটা ছিল, কালো বিড়াল। ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে যে ওপরে যদি কেউ হাঁটার পরে যখন সবাই বেরিয়ে এসে যদি কেউ দেখতে চায় যে ওপরে কে হাঁটছিল, তার তো নামার রাস্তা একটাই। সুতরাং যদি ওপরে কেউ থাকে তাহলে ওই দিক দিয়েই নামবে। জি। এবং ওপরে যে যখন খোঁজা হলো তখন দেখা গেল যে কেউ নাই। জি। সো কালো বিড়ালটা যখন দেখলো সবাই, তখন তাদের যে ভয়টা ছিল ওটা আরো দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা। সো এই এতটুকু স্টোরিটাই যেটা আমি নিজে ফেস করেছিলাম, বাট তাও তখন তো আমি ছোট ছিলাম, অতটা আমার বুঝ ছিল না। সো দিস ওয়াজ দি স্মল স্টোরি দ্যাট আই ফেসড ডিউরিং মাই লাইফ টাইম। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় লিসেনার্স, সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে জুনি নামে একটি মেয়ে ছিল। তার বয়স 16 থেকে 18-র মধ্যে। 16 থেকে 18-র মধ্যে বয়সী এই জুনি অপরূপ সুন্দরী ছিল। তার বাবার নাম ছিল সমীর দে।
জুনির মা ছিল এবং ছোট্ট ভাই ছিল। তারা অত্যন্ত দরিদ্র পরিবার হলেও সুখে শান্তিতেই বসবাস করছিল। জুনির বাবা বিভিন্ন মানুষের বাড়িতে না জমিতে চাষ মানে বর্গা চাষী হিসাবে চাষাবাদ করত। জুনি এবং জুনির মা তারা দুজনই বিভিন্ন মানুষের বাড়িতে কাজে সহযোগিতা করত, আর জুনির ছোট ভাই লেখাপড়া। এভাবেই তাদের চলে যাচ্ছিল। ওই গ্রামে 3টি ছেলে, যার একজনের নাম তরু, আরেকজনের নাম এনামুল, আরেকজনের নাম জায়েদ হাসান। 3 জনই ছিল খুবই ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ বন্ধু। এর মধ্যে তরু ছিল হিন্দু এবং জুনিও হিন্দু পরিবারের ছিল। তরু জুনিকে পছন্দ, কিন্তু জুনি আসলে তরুকে তেমন একটা বেশি পছন্দ করত না। যাই হোক, কোনো একদিন জুনির আচরণে তার পরিবার অস্বাভাবিকতা খেয়াল করে এবং ওই রাতেই জুনির বাসার কাছে একটি মাঝারি সাইজের আম গাছের ডালে জুনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। জুনি কেন সুইসাইড করেছে এটা তার পরিবারের লোকরা জানতে পারেনি। হঠাৎ করে মেয়ের এরকম মৃত্যুতে জুনির বাবা সমীর দে উনি খুবই শোকে কাতর হয়ে পড়েন। কয়েকদিনের মধ্যে উনি মারা যান। স্বামী এবং মেয়েকে হারিয়ে জুনির মা তিনিও শোকে ভেঙে পড়েন এবং তিনিও কয়েকদিনের মধ্যে মারা যান। জুনির ছোট ভাই সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। মা, বাবা, বোনের মৃত্যু, তার দেখাশোনার করার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। সেও কয়েকদিনের মধ্যে মারা যায়। গ্রামবাসী জুনির পরিবার নিয়ে আলোচনা করত, যাহা কি হলো, হঠাৎ করে কি এমন হয়ে গেল, জুনি সুইসাইড করলো, ওর পিতামাতাও শোকে মারা গেল, ওর ভাইটাও মারা গেল, কিভাবে একটি পরিবার শেষ হয়ে গেল। রাস্তার পাশেই একটি ঘর রয়েছে জুনিদের, একটি টিনের ঘর এবং একটি সোনের ঘর ছিল। এই ঘরটি এখন বিরান পড়ে আছে, কেউ সেখানে যায় না। মানুষ আলোচনা করত, কিন্তু কোনো কারণ খুঁজে পেত না যে জুনি কেন সুইসাইড করল। জুনি সুইসাইডের 15 থেকে 20 দিন পর থেকে শুরু হয় কিছু ঘটনা। তো চলুন শুনে আসি কি ছিল সেই ঘটনা। তরু, এনামুল এবং জায়েদ হাসান 3 জনই যেহেতু খুব কাছের বন্ধু ছিল, এরা সবসময় একসাথে চলাফেরা করত। বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, তা হিন্দু হোক আর মুসলিমদেরই হোক, তারা 3 জনই অংশগ্রহণ করত। এর মধ্যে কি হলো, জায়েদ হাসানের এক আত্মীয় মারা যায়। সেই আত্মীয়র বাড়ি ছিল পানাইল গ্রামের পাশে একটি গ্রাম, নাম হচ্ছে আজমপুর। এই আজমপুরে তারা সেই আত্মীয়র ওখানে যায়। আত্মীয়র লাশ দেখে সন্ধ্যার পরে এই 3 বন্ধু ফিরছিল। পানাইল গ্রামটা মধুমতি নদীর ঠিক পাশে অবস্থিত। তা যখন পানাইল গ্রামের কাছে এসেছে, তখন সেখানে কাছাকাছি একটা জায়গায় শ্মশান রয়েছে এবং শ্মশানের পাশ দিয়ে আরেকটু এগিয়ে গেলে বড় একটি ব্রিজ রয়েছে এবং ব্রিজের ওই পাশে একটি বড় বট গাছ রয়েছে। এদিক দিয়েই সাধারণত যেতে হয়। তো ওরা 3 জন যখন শ্মশানের কাছাকাছি এসে দূর থেকে দেখছিল শ্মশানের ওখানে বেশ কিছু মানুষ একটি মৃত দেহকে সৎকার করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তারা চিন্তা করলো যে কে এটা হতে পারে। যাই হোক, অতটা তারা মাথা ঘামালো না, কারণ অত্র এলাকায় বেশ কিছু হিন্দু পরিবার ছিল। তো তরু যেহেতু হিন্দু ছিল, সে চিন্তা করলো যে কোনো খোঁজ খবর নেবো কিনা, যে কে মারা গেল। তারপর চিন্তা করলো না, থাক, চলে যাই। তারা যখন ব্রিজের দিকে এগিয়েছে, হঠাৎ পেছন থেকে একটা ডাক ভেসে আসে, বাবা তরু, তোদের কাছে কি ম্যাচ আছে? মরা পোড়াতে এসেছি, ম্যাচ তো আনতে ভুলে গেছি। তরু, জায়েদ এবং এনামুল তারা 3 জনই পিছনে ঘুরে তাকায়। তরু বলে যে হ্যাঁ, আমার কাছে ম্যাচ আছে। তখন ওই লোকটি ম্যাচটা নেয় এবং নিয়ে চলে যায়। তরু, জায়েদ এবং এনামুল
স্বাভাবিকভাবেই আবার বাড়ির পথ ধরা শুরু করে। হঠাৎ তরু বলে, আচ্ছা আমরা কাকে ম্যাচ দিলাম? এনামুল এবং জায়েদ বলে, তাই তো, কাকে দিলাম? তরু বলে, আচ্ছা যাকে ম্যাচ দিলাম সে আমাদের সমীর কাকা না, জুনির আব্বা? সে তো আরো বেশ কিছুদিন আগে মারা গেছে, কাকে ম্যাচ দিলাম? ওরা শ্মশানের দিকে তখন ভালো করে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, শ্মশান একদম ফাঁকা। ওরা চিন্তা করে কি হলো আমাদের সাথে, কে ম্যাচ দিল? ভয় পায় তারা। তাড়াতাড়ি করে ব্রিজ পার হয়ে বটগাছের নিচ দিয়ে তারা বাড়ির পথ ধরতে থাকে। বটগাছের যখন কাছাকাছি এই তিন বন্ধু এসেছে তখন দেখে বটগাছের ডালে কিছু একটা ঝুলছে, সাদা কাপড় পরা কিছু একটা ঝুলছে। ওরা তিনজন চিন্তা করে এটা কে ঝুলছে। ওরা তিনজনের যেহেতু মোটামুটি সাহসী ছিল, ওরা বুঝতে পারে এখানে কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলছে। ওরা সেটা দেখে ভয় পায় না। ওরা চিন্তা করে কে ফাঁস দিয়ে ঝুলছে দেখি, কারণ মানুষদেরকে খবর দিতে হবে আশেপাশে। এই লাশটা দেখার জন্য তারা এগিয়ে যায়। তখন স্পষ্ট চাঁদের আলো ছিল। চাঁদের আলোতে তারা স্পষ্টভাবে দেখতে পায় এই লাশটি আর কারো নয়, জুনির লাশ। চোখ বড় বড় করে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। লাশটি কথা বলে ওঠে, বলে, তোরা কেউ বাঁচবি না, সবাই মরবি। আচমকা লাশের এই কথা বলা দেখে ওরা তিনজনই ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে যায়। তিনজন চিৎকার করে দিক বিদিক ছুটতে থাকে। যেহেতু তাদের বাড়ি কাছাকাছি ছিল, তারা যে যার বাড়িতে চলে যায়। কিন্তু রহস্যজনক ব্যাপার হলো এই ঘটনা এই তিনজন ছাড়া ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি, কারণ তারা এই ভয়ঙ্কর ঘটনা কাউকে বলেনি। এর কিছুদিন পরে জায়েদ, এনামুল এবং তরু তারা সন্ধ্যার পরে, ঠিক সন্ধ্যার পরে না, মানে সন্ধ্যার একটু আগেই তারা তাদের বাড়ির কাছে বাজারে যেত। সন্ধ্যার পরে চাটা খেয়ে কিছু সময় আড্ডা দিয়ে আবার ফিরে আসতো। তারা যেই পথ দিয়ে ফিরে আসতো সেই পথে অদ্ভুত একটা বিষয় দেখতে পায়, কারণ সেই পথের পাশেই রয়েছে জুনিদের সেই বাড়ি, যেই বাড়িতে এখন কেউ থাকে না। তারা যখন ওই পথ দিয়ে আসছিল, দূর থেকে দেখে যে জুনির বাসার ওইখান থেকে কি একটা ছায়ামূর্তি যেন বের হয়ে আসছে। তারা লক্ষ্য করল জুনিদের বাড়ির ভেতর থেকে ওই ছায়ামূর্তিটা বের হয়ে রাস্তার উল্টো পাশে একটি বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। মানে বাড়ির থেকেও দ্রুত বের হলো এবং বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। তারা চিন্তা করে যে এই বাড়িতে তো কেউ থাকে না, এটা তো একটা পরিত্যক্ত বাড়ি, এখন কে বের হলো চলে গেল। প্রথম দিনকে তারা আসলে এই বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি। দ্বিতীয় দিন যখন তারা ফেরে, তারা একই দৃশ্য দেখতে পায়। তৃতীয় দিন ওরা বাজার থেকে ফেরার আগেই চিন্তা করেছে, আজকে যদি আমরা দেখি, আমরা ওইটাকে ধরবো, ওটা কে ওই জুনির বাড়ি থেকে বের হয় আর বাগানের মধ্যে দ্রুত মিলিয়ে যায়। ঠিক আমরা যখন ওই পথ দিয়ে যাই তখনই আমরাই দেখি ঘটনা কি। তৃতীয় দিন ওরা যখন ফিরছিল তখনও আকাশে চাঁদের আলো ছিল জ্যোৎস্না রাত। রাস্তাঘাট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং ওদের হাতেও তখন আলো ছিল। ওরা যখন ফিরছে ঠিক একই রকম ভাবে ওরা দেখতে পাচ্ছে জুনিদের বাড়ির ভেতর থেকে কোন একটা ছায়ামূর্তি বের হচ্ছে। তখন ওরা দ্রুত ওই ছায়ামূর্তিটিকে ধরার জন্য এগিয়ে যায়। ওরা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। অদ্ভুত বিষয় যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে যে যখনই ছায়ামূর্তি বুঝতে পেরেছে যে তিনজন দ্রুত এগিয়ে আসছে তাকে ধরার জন্য, ছায়ামূর্তি তখন তার চলার গতি দ্রুত না করে বরং স্লো করে দেয়, যাতে এই তিনজন তাকে ধরতে পারে। তিনজন যখন কাছে যায়, কাছে গিয়ে দেখে এটি আর কেউ নয়, এটি জুনি তখন বলে, ঘরের ছেলে ঘরে ফিরে যা, তোদেরকে একজন একজন করে মারব, শুধু সময়ের অপেক্ষায় থাক। এই বলে আবার দ্রুত জুনিদের বাগানের উল্টো পাশে যে বাগান ছিল সেই বাগানের মধ্যে জুনি মিলিয়ে যায়। ওরা তিনজন মারাত্মক ভয় পায়। জুনি তো মরে গেছে, তার লাশকে দাহ করা হয়েছে, এই জুনি কোত্থেকে আসলো?
ওরা দ্রুত বাড়ি ফিরে যায়। এবারও এই ঘটনা ওরা কাউকে বলে না। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখি, আলামিন ডাক্তার যেই বাগান পার হয়ে জুনিদের বাড়িতে গিয়েছিল, এটি হচ্ছে সেই বাগান যেই বাগানের মধ্যে জুনি হেঁটে মিলিয়ে যাচ্ছে, যেই ঘটনাটি আমি জুনিভূত পার্ট 1-এ আমি আপনাদেরকে বলেছি। যাই হোক, তরু, জায়েদ, এনামুল তারা বাড়িতে ফিরে যায়। এই ঘটনা কাউকে বলে না। পরের দিন সকালবেলা এনামুল ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে জায়েদের বাড়িতে যায়। ওদিকে জায়েদও ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে যায়। এনামুলের বাড়িতে যখন জায়েদ যায়, জিজ্ঞেস করে এনামুল কোথায়। এনামুলের বাড়ি থেকে বলা হয় ও তো তোমাদের বাড়িতে গেছে সকালেই। আবার একই ঘটনা যখন জায়েদের বাড়িতে এনামুল যায়, তখন জায়েদের বাড়ি থেকে বলে তো তোমাদের বাড়িতে গেছে। দুজন পথে দেখা হয়। দেখা হয়ে বলতে থাকে, জানিস, বিশেষ করে এনামুল জায়েদকে বলছে, জানিস জায়েদ, আমি আজকে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। জায়েদও বলে, আমিও তো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্নগুলো দেখার জন্যই তো, এই স্বপ্ন দেখার জন্য কি ঘটনা ঘটেছে তোকে বলার জন্য তো আমি ছুটতেছিলাম। বলে, কি ঘটনা? প্রথমে জায়েদ বলে যে আমি দেখি যে জুনি যেই গাছে সুইসাইড করেছিল, তরু সেই গাছের সেই ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে। এনামুল বলে, আমি তো একই স্বপ্ন দেখেছি। ওদিকে ওরা দুজন খবর পায় যে তরু হন্যে হয়ে জায়েদ এবং এনামুলকে খুঁজছে। যখন তরুর সাথে জায়েদ এবং এনামুলের দেখা হয়, তরু বলে, জানিস জায়েদ আর এনামুল, আমি আজকে রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি দেখি জুনি যেই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল, সেই গাছে আমার লাশ ঝুলছে। ওরা তিনজন বলে, স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, আমরা মনে হয় দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু তাই বলে একই স্বপ্ন তিনজন। জায়েদ কিছুটা নাস্তিক প্রকৃতির ছিল, সে বলে যে এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, এটা নিয়ে আমাদের চিন্তারও কিছু নেই, যে যার বাড়িতে চলে যায়। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালে সেই গাছের সেই ডালেই তরুর ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরিবারের লোকজন বলতে থাকে, তরু কেন সুইসাইড করলো, রাত্রে কখন বেরোলো, কি হলো, কিছুই বুঝতে পারছি না, ওর তো কোনো সমস্যা ছিল না, তো সুইসাইড করলো কেন? জায়েদ এবং এনামুলকে যখন তার পরিবারের লোকজন জিজ্ঞাসা করে, তখন তারা বলে যে আগের রাত্রে আমরা এই স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এই স্বপ্ন কেন দেখলো, এই বিষয়ে কেউ কিছু বুঝতে পারছিল না। তরুর দেহকে সৎকার করা হয় সেই শ্মশানে, যে শ্মশানে সমীর দে তরুর কাছ থেকে ম্যাচ নিয়েছিল। তরুর দেহ সৎকার করে জায়েদ এবং এনামুল যে যার বাড়িতে ফিরে যায়। তাদের সবারই মন খারাপ, প্রিয় বন্ধুর মৃত্যুতে তারা শোকে কাতর হয়ে পড়ে। এর কয়েকদিন পর জায়েদ সকালবেলা ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে আসে। বলে, এনামুল, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম জুনি যেই গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল, সেই গাছে আমার লাশ চলছে। এনামুল জায়েদকে সান্ত্বনা দেয় যে না, এটা কিছু না, এটা এমনি কাকতালীয় ব্যাপার, এরকম চিন্তার কিছু নাই। কিন্তু চিন্তা তো আসলেই রয়েছে। পরের দিন সকালবেলা ঠিক একই জায়গায়, একই গাছে, একই ডালে জায়েদের ঝুলন্ত দেহ পাওয়া যায়। জায়েদের যখন মৃত্যু হয়, তখন জায়েদের পরিবার এবং তরুর পরিবার এনামুলকে চাপ দেয়, তুমি সত্যি করে বলো, তরু মারা গেল, জায়েদ মারা গেল, ঘটনা কি? তখন এনামুল যে ঘটনা বলে, গ্রামবাসী শুনে ধিক্কার দিতে থাকে। এনামুল বলে, আসলে কিছুদিন আগে জুনি যে মারা গেছে, আসলে জুনির মৃত্যুর জন্য আমরা তিনজনই দায়ী। জুনির মৃত্যুর কারণে তার পরিবারের সকল সদস্য মারা গেছে, এই জন্যও আমরা তিনজনই দায়ী। এনামুল বলে, তরু জুনিকে পছন্দ করত, কিন্তু জুনি তরুকে পছন্দ করত না। তরু বিভিন্ন সময় জুনিকে উত্ত্যক্ত করত। তরু যখন বুঝতে পারল কিছুতেই জুনিকে সে
বাগে আনতে পারবে না, তখন সে বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে। এই সহজ সরল মেয়ে জুনিকে বিভিন্ন ছলে বলে কৌশলে ফাঁদে ফেলে কোনো এক সন্ধ্যায় তাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে। পাশের একটি জঙ্গলে তাকে নিয়ে যায়। তখন সেখানে এনামুলও ছিল। এনামুল বলে যে সে তখন প্রথমে বুঝতে পারেনি আসলে কি হতে যাচ্ছে, কিন্তু এনামুল যখন বুঝতে পারে তরু এবং জায়েদ জুনির সাথে খারাপ কিছু করার মতলবে তাকে এখানে নিয়ে এসেছে ফাঁদ পেতে, তখন এনামুল তাদেরকে নিষেধ করে। কিন্তু সেই নিষেধটা জোরালো ছিল না, যার ফলে তরু এবং জায়েদের লালসার হাত থেকে জুনিকে এনামুল রক্ষা করতে পারেনি। এই ঘটনার পর তরু এবং জায়েদ দুজন মিলে আবার জুনিকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে এবং বলে কাউকে কোনো কিছু না বলতে। এরকম আচমকা অপমানে, লজ্জায়, ঘৃণায় কাউকে কিছু না বলে, এমনকি পরিবারের কাউকে কিছু না বলেই জুনি ওই আম গাছের ডালে সুইসাইড করে, যার শোকে জুনির মা, বাবা এবং পরবর্তী তার ভাইও মারা যায়। শেষ হয়ে যায় একটি পরিবার। এনামুল বলে যে আমার অতটা দোষ ছিল না, কিন্তু আমি হয়তোবা চেষ্টা করলে ওদেরকে থামাতে পারতাম, কিন্তু যেহেতু কাছের বন্ধু, ওরাও কি মনে করবে, এই জন্য আমি অতটা জোরালো পদক্ষেপ নেইনি। কিন্তু আমি কিছু করিনি, যা করার ওরা করেছে, আমি তো কিছু করি নাই। কিন্তু এনামুল বুঝতে পারে যে ওরও সময় ঘনিয়ে এসেছে। এই ঘটনা যখন এনামুলের পরিবার জানতে পারে, তখন স্থানীয় একজন মোটামুটি কবিরাজ গোছের মানুষ, তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার কাছে এনামুলের মা বাবা এনামুলকে সহ নিয়ে যায়। কাউসার মোল্লা তিনি জুনির আত্মারূপী ওই জিনকে হাজির করে। সেই জিন এসে বলে যে এই তিনজন জুনির মৃত্যুর জন্য দায়ী, এদের তিনজনকে আমি মেরে ফেলব। অলরেডি দুইজনকে হত্যা করা হয়ে গেছে, এখন এনামুল বাকি আছে, একেও আমি মারব। কেউ যদি একে বাধা দেওয়ার চেষ্টা করে বা আমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, তারও আমি ক্ষতি করব। কেউ আমার হাত থেকে এনামুলকে বাঁচাতে পারবে না। এই কথার পর এনামুলের মা বাবা খুব ভেঙে পড়ে, এনামুলকে সহজে বাড়ির বাইরে যেতে দিত না। হঠাৎ এক রাতে এনামুল একটা স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে একটি ডোবায় পড়ে বা একটি ডোবায় ডুবে এনামুলের মৃত্যু হয়েছে। সকালবেলা যখন এনামুল ঘুম থেকে উঠে তার পরিবারকে বলে, তখন তার পরিবার বুঝতে পারে এনামুলের সময় শেষ হয়ে গেছে। কিন্তু ওই জুনিভূত যতই বলুক যে আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবে না, তারপরও মা বাবা তো সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেই। বেশ কয়েকজন হুজুরের কাছে এনামুলকে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক হুজুরই বলে যে আসলে এনামুলকে ওই জুনিভূতের হাত থেকে বাঁচানোর ক্ষমতা তাদের নেই, তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করা হয় তাহলে তাদের অনেক ক্ষতি হবে, যার কারণে তারা এই বিষয়ে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে। এর মধ্যে একটা সমস্যা দেখা দেয় এনামুলের। এনামুল একটা পাগলের মতো হয়ে যায়। সে যখনই বাসার থেকে বের হতো, যখনই কোনো মেয়েকে দেখত, হোক সে শিশু, হোক সে বয়স্ক নারী, হোক সে কিশোরী, যুবতী, প্রত্যেকের হাতে পায়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করত। বলতো জুনি আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দাও, জুনি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তো মহিলারা যখন এনামুলের এই ধরনের পাগলামি আচরণ দেখত, এনামুলকে দেখলেই তারা দৌড়ে পালিয়ে যেত এবং এনামুলের কারণে রাস্তায় মহিলারা বের হতে ভয় পেত যে এনামুল পাগলের সাথে দেখা হলে সে এরকম হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে, হাউমাউ করবে। যার কারণে এনামুলকেও বাড়ির থেকে সহজে বাইরে বের হতে দিত না, আর বের হলেই এনামুল এই ঘটনা ঘটাত। কোনো একদিন দুপুরবেলা এনামুল পরিবারের সদস্যদের সাথে বাসার কাছে একটি পুকুরে গোসল করতে যায়। সবাই গোসল করে ফিরে আসলেও এনামুলকে আর দেখা যায় না। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও এনামুলকে পাওয়া যায় না। ওই সময় অন্যরা যারা পুকুরে গোসল করেছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারাও বলে তারা এনামুলকে পুকুর থেকে উঠে আসতে দেখেনি। সবাই বুঝতে পারে পুকুরেই হয়তো বা এনামুলের লাশ রয়েছে। জাল ফেলে ডুবুরি নামিয়ে তন্ন তন্ন করে খোঁজা হলেও পুকুরের কোথাও এনামুলকে পাওয়া যায় না। এনামুলের মা বাবা আবার সেই কাউসার মোল্লার কাছে যায়। কাউসার মোল্লা জুনিভূতকে হাজির করে। জুনিভূত বলে, এনামুলকে আমি
জীবিতও দেব না, মৃতও দেব না, ওকে আমি কি করেছি সেটাও বলবো না, এটাই ওর শাস্তি। এনামুলের মা বাবা খুব হাউমাউ করে কান্নাকাটি করে, বলে যে আমার ছেলের লাশটা অন্তত দাও, তাকে কবর দেই আমরা। এনামুলের মা বাবার কান্নাকাটি, বারবার অনুনয় বিনয়ের কারণে অবশেষে জুনিভূত রাজি হয়। জুনিভূত বলে, আগামীকাল জোহরের আজানের পরেই তোমরা সবাই পুকুরে যাবা, সেখানে আমি এনামুলের লাশকে ফেরত দিব, কিন্তু কেউ যেন পুকুরের আশেপাশে তখন না থাকে। জোহরের ঠিক আজানের পরেই তোমরা যাবা, তার আগে যেন পুকুরের আশেপাশে কেউ না থাকে। সত্যি পরের দিন জোহরের পর যখন এনামুলের পরিবার সেই পুকুরের কাছে যায়, দেখে এনামুলের লাশ উপুর হয়ে ভেসে রয়েছে। তার লাশটা যখন পুকুর থেকে উঠায় তখন মনে হচ্ছে মাত্র কয়েক মিনিট আগে এনামুল মারা গিয়েছে, তার শরীর তখনও গরম ছিল। এনামুলকে কবর দেওয়া হয়, এর সাথেই শেষ হয়ে যায় জুনিভূতের প্রতিশোধ। এই ঘটনার আরো প্রায় 50 বছর পরে জুনিভূতের দেখা মেলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে, যেখানে এক গ্রাম্য ডাক্তার আলামিনের সাথে জুনিভূত দেখা করে। কিন্তু আলামিন ডাক্তারের কিছু ছোটখাটো ভুলের কারণে নেমে আসে তার করুণ পরিণতি। সেই ঘটনা আপনারা শুনেছেন। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয়, সেটি হচ্ছে জুনিভূত যেই আম গাছে সুইসাইড করেছিল এবং তরু জায়েদ যেই গাছে তাদের লাশ পাওয়া গেছিল, সেই গাছটি এখনো রয়েছে আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে। গাছটি কিন্তু তেমন বড় হয়নি, কিন্তু মোটা হয়েছে। ওই গাছের কেউ ডাল ভাঙতে পারে না, কেউ পাতা ছিঁড়তে পারে না, এমনকি কেউ আমও পারে না। আম যেগুলো নিচে পড়ে সেগুলো মানুষ খায়। যেই ওই গাছের কেউ ডাল ভাঙে বা কোনো পাতা ছেড়ে, তারই কোনো না কোনো ক্ষতি হয়, এবং সবাই বলে এটি জুনিভূতি করে। কাউসার মোল্লা এখনো জীবিত আছে। তার কাছে হাজির হয়ে জুনিভূত বলেছিল যে আমি এই গ্রামেই থাকবো, আমি কোথাও যাব না, এই আম গাছেই থাকবো। কেউ এই আম গাছের ক্ষতি করার চেষ্টা করলে আমি তাকে ক্ষতি করব। প্রিয় লিসেনার্স, আম গাছটি এখনো রয়েছে। অদ্ভুত রকমের একটি গল্প, যেন সিনেমার গল্পকেও হার মানায়। হ্যাঁ প্রিয় লিসেনার্স, এটি ছিল জুনিভূতের ঘটনা। তো ঘটনায় চলে যাই। ঘটনা যেদিন ঘটে, অর্থাৎ আমার নানার বাবা দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, প্রায় 110 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি যেদিন মারা যায়, তো তিনি মারা যায় ঠিক সন্ধ্যার দিকে তিনি মারা যায়। তো সন্ধ্যার দিকে মারা যাওয়ার পর আমার নানা তিনি চিন্তা করলেন তার বাবা মারা গেছে, তো কাফন তো আনতে হবে। কথা না বাড়িয়ে তিনি চিন্তা করলেন যে সে নিজেই যাবে কাফন আনতে। তো তার বাসা ছিল গ্রাম থেকে তাকে কাপড় কিনতে হলে বীরগঞ্জ থানা যে বাজারটা আছে তাকে সেখানে যেতে হবে। তো তার গ্রামটা ছিল অনেক ভিতরে, সেখান থেকে তাকে সাইকেল নিয়ে তিনি রওনা দিলেন কাপড় কেনার। তো তিনি বাসা থেকে বের হলেন সাইকেল নিয়ে, নর্মাল ভাবে তিনি যেভাবে এতদিন বীরগঞ্জ থানায় যে বাজার আছে সেখানে তিনি বাজার করতেন, ঠিক সেইভাবে তিনি রওনা দিলেন বাজার করার উদ্দেশ্যে। সেখানে এসে তিনি কাপড় কিনবে আর কি। তো তিনি বাসা থেকে বের হন, সাইকেল নিয়ে ভালোভাবে বের হন। তো গ্রাম অঞ্চলের রাসেল ভাই আপনি খেয়াল করে দেখবেন যে নদী পারাপারের জন্য সাঁকো থাকে, সাধারণত সাইকেল নিয়ে হোক বা যে কোনো যানবাহন নিয়ে চলাফেরা করার জন্য সাঁকো। তো তিনি সাইকেল নিয়ে বেশ ভালোভাবে সেই সাঁকোর কাছে পৌঁছালেন এবং সাঁকো পার হয়ে তাকে পৌঁছাতে হবে বীরগঞ্জ থানার যে বাজার আছে সেখানে যেতে হবে। তাকে গেলে ওই সাঁকোটা পার হতেই হবে সাইকেলে। তো তিনি ভাবলেন সাইকেলে যেভাবে পারে সেভাবে সাইকেল নিয়ে তিনি যখনই সাঁকোর উপর উঠলেন, তো উঠার পরে তিনি নর্মালি দেখতে থাকলেন যে সাঁকোটা কাঁপাকাঁপি করতেছে। তো ভাবলেন কাঁপতেই পারে, বাসের তৈরি একটা সাঁকো, নর্মাল ভাবে এটা কাঁপতেই পারে। ব্যাপারটা তিনি নর্মাল ভাবে নিয়ে হতেই পারে, এটা সাইকেল নিয়ে উঠতে হতেই পারে। তিনি আর কোনো কিছু না ভেবে সাইকেল নিয়ে ভালোভাবে সাঁকোটা ক্রস করে চলে গেলেন। এভাবে তিনি ভালোভাবেই বীরগঞ্জ থানা যে বাজার আছে সেখানে পৌঁছালেন এবং দোকানে গিয়ে কাপড় কিনলেন। তো কিনে তিনি যখন তার পকেট থেকে টাকা বের করতে যাবেন, দেখেন যে তার পকেটে কোনো টাকা নেই, অথচ তিনি বাসা থেকে টাকা নিয়ে বের হয়ে যাবেন। তিনি ব্যাপারটা বুঝতে পারলেন না। তিনি বললেন যে কিভাবে কি হলো, আমি তো পকেটে টাকা নিয়ে বের হলাম। তো তখন সে খেয়াল করলো যে সাগর ওখানে কাঁপাকাঁপি হলো, তখন আমার পকেট থেকে টাকা পড়ে গেছে কিনা। তখন সে ব্যাপারটা ভাবলো হয়তো ওখানেই টাকা পড়ে যেতে। তো দোকানদার তার পরিচিত থাকায় দোকানদার তাকে বললো যে আপনি নিয়ে যান, সমস্যা নেই, পরবর্তীতে যে কোনো সময় এসে আপনি টাকাটা যে কোনো দিন এসে দিয়ে দেবেন, আপনি কাপড় নিয়ে চলে যান।
তো উনি দোকানদারের সাথে কথা বলে কাপড় নিয়ে সাইকেল নিয়ে আবার ব্যাক করলেন। ব্যাক করে আবার যখন ওই সাঁকোর কাছে আসলেন তখন তিনি চিন্তা করলেন যে এখানে তখন আমার টাকাটা পড়ে যেতে পারে, একটু দেখি এখানে পড়ছে কিনা। তিনি দেখলেন যে এক সাইডে টাকাটা পড়ে আছে, টাকাটা যেভাবে তিনি নিয়েছিলেন ওইভাবেই ভাগ করা এবং ওখানে টাকাটা পড়ে আছে। তিনি টাকাটা ওখান থেকে নিলেন এবং চিন্তা করলেন এদিক দিয়ে তো শুধু আমি যাতায়াত করি না, অনেকেই যাতায়াত করি, অনেক লোক তো এদিক দিয়ে চলাফেরা করে, তো টাকাটা এখন এইভাবে কি করে থাকলো, টাকাটা তো এখানে থাকার কথা না। তো তিনি আর ভাবলেন না, হয়তো কেউ নেয়নি বা কারো চোখে হয়তো পড়েনি, তিনি ভালোভাবে টাকাটা হাতে নিলেন। টাকাটা হাতে নিয়ে তিনি নর্মাল ভাবে আবার বাসায় আসার জন্য তিনি যে পথটি বেছে নিলেন ওই পথটি ছিল শর্টকাট একটা পথ, যে তাড়াতাড়ি যেন বাসায় পৌঁছাতে হয়। অলরেডি সে যখন সন্ধ্যায় বের হয়েছিল তখন প্রায় রাত 9টা বাজতো। গ্রামের মধ্যে রাত 9টা মানে অনেক রাত। অলরেডি কাপড় কিনে নিয়ে তিনি যখন ব্যাক করতেছিলেন বেরোতে 9টা বেজে গেছে। তার একটু আছে, প্রায় 1 কিলোমিটার গেলেই তার বাসা। তো সেখানে 3 রাস্তার একটা মোড় আছে, 3 রাস্তার মোড়ে একটা বিরাট বড় বট গাছ। আসল ঘটনাটা ঘটে এখানে। তিনি যখন বট গাছের নিচে আছে হঠাৎ মনে হলো তার সাইকেলটা কেউ আটকায়, সাইকেলটা কেউ দাঁড় করেছে, যে সাইকেলটা সে পেডাল দিচ্ছে কিন্তু সাইকেল আর আগে যাচ্ছে না। তো সেখানে এসে থেমে গেল। থেমে যাওয়ার পরে মানে থেমে গেছে বলতে কি তার অনুভব হচ্ছে যে সাইকেলটা কেউ আটকাইছে, সে প্যাডাল করতেছে কিন্তু সাইকেল আর আগে যাচ্ছে না। ধীরে ধীরে সে খেয়াল করলো যে তার শরীরের উপর তার আর কোনো কন্ট্রোল শক্তি নাই, সে প্যাডালও করতে পারতেছে না, প্লাস সাইকেলটা এগিয়ে নিয়ে সেটা তো সম্ভবই হচ্ছে না। তো হঠাৎ সে লক্ষ্য করলো যে সাইকেল সহ তার দেহটা মানে তিনি নিজে সাইকেলের উপর বসে আছেন, সাইকেলটা সহ এবং তিনি নিজে উপরে উঠে যাচ্ছেন, মাটি থেকে অনেক উপরে উঠে যাচ্ছেন। ধীরে ধীরে তিনি বিষয়টা খেয়াল করতে থাকলেন যে তিনি বট গাছের একটা ডালের উপর ধীরে ধীরে উঠে গেলেন মাটি থেকে, অটোমেটিক। তিনি বুঝতে পারলেন না তার সাথে কি করতেছে, যে এটা কি করে সম্ভব, এটা কি করে হতে পারে, যে কেউ নাই এখানে, কাউকে আমি দেখতেছি না, আমি কি করে উঠে যাচ্ছি। তো তিনি হঠাৎই নিজেকে দেখতে পেলেন যে মাটি থেকে তিনি বট গাছের উপরে অলরেডি উঠে গেছেন। হয়তো তার মানে তিনি চিল্লাবেন না কি করবেন এটা তার মনে আসতেছিল না, তার আর কোনো শক্তি পাচ্ছিল না, সে তার নিজের দেহকে কন্ট্রোল করবে এই শক্তিটা নাই, প্লাস সাইকেলের উপরে সে অলরেডি বসে আছে। এইরকম অবস্থাতেই সে বট গাছের একটা ডালার উপরে উঠে গেছে। তো তখন সে মনে মনে ভাবতে থাকলো যে আমি নিজেকে তো বাঁচাতে হবে, এইভাবে তো আমি কি হবে, এখানে কি করতে চলেছে আমার সাথে, আমি তো কিছু বুঝতে পারছি। তখন সে মনে মনে যতটুকু পারে যে দোয়া পড়তে পারে তিনি মনে মনে সব মানে উচ্চারণ করতে থাকলে বা যতটুকু পারে পড়তেছিলেন। তো হঠাৎ পড়তে পড়তে তিনি খেয়াল করলেন যে তার শরীরে আবার শক্তি ফিরে আসছে। তিনি যে নর্মাল ভাবে ছিলেন সেই নর্মাল ভাবে তার শরীরে শক্তি ফিরে আসতেছে, প্লাস স্বাভাবিক হচ্ছে। তো স্বাভাবিক হতে হতে হঠাৎ করে তিনি বট গাছ থেকে নিচে পড়ে যান, একদম সাইকেল সহ তিনি বট গাছ যে ডাল ছিলেন ওখান থেকে নিচে পড়ে যান। সাইকেলটা একদিকে পড়ে যায়, তিনি আরেকদিকে পড়ে যান। সাইকেলটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায়, প্লাস তার এক পা এক সাইড হয়ে তিনি পড়ে যায়, এক কাঁধ হয়ে পড়ে যাওয়ার ফলে তার এক হাত তার শরীরের নিচে পড়াতে সে হাতটা ভেঙে যায়, তারপর যে পাশ হয়ে পড়ে ওই পাটা ভেঙে যায়। তো তিনি আর ওখান থেকে উঠে দাঁড়ার মতো তার আর কোনো শক্তি ছিল না। তো ওখানে তিনি চিল্লাচিল্লি করেন। তো ওখানে বট গাছের সাথে একটা বাসা ছিল একটু দূরে, সেখান থেকে লোকটা চিল্লাচিল্লি শুনে চলে আসার পরে তাকে উদ্ধার করে তাকে বাসা পর্যন্ত নিয়ে যায়। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার পরে তিনি বাসায় ভালোভাবে যান, তাকে ঘটনা সব লোকটাকে বলেন যে এই ঘটনা। লোকটা বলে যে এখানে অনেকের সাথে অনেক ঘটনাই ঘটে থাকে, ব্যাপারটা সেটা কঠিন কিছু না, এটা নর্মাল ভাবেই তিনি তাকে বোঝালেন, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তো তাই ওই লোকটা আর কি তাকে আমার নানাকে ধরে ধরে ভালোভাবে বাসায় নিয়ে গেলেন। রাসেল ভাই এই ছিল মূল ঘটনা। শুনেছি হচ্ছে আমার একজন বন্ধুর কাছ থেকে, ওর নাম হচ্ছে শরণ মাহমুদ, বাসা হচ্ছে ঢাকা দোহার, এবং এই ঘটনাটা ঢাকা দোহারেরই ঘটনা। তো ঘটনাটা রাসেল ভাই শুরু করার আগে আমি আপনাকে উদ্দেশ্য করে কয়েকটা লাইন বলতে যাচ্ছি। কোন একটা অজানা কারণে আসলে আমাদের কাছ থেকে আপনি কিছুদিনের জন্য হয়তো দূরে চলে গিয়েছিলেন। আপনার এই দূরে যাওয়াটা আসলে আমাদের খুবই মনক্ষুণ্ণতা, বিশেষ করে আমি নিজে ভুগতাম এবং আপনাকে খুঁজতাম অনেক, মানে আপনাকে পাওয়ার জন্য। সেই সাথে আপনি আমাদের জন্য নতুন আকারে ভূত.com নিয়ে এসেছেন, এটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগা। এবং আপনি যে আবার ফিরে এসেছেন আমাদের সাথে, আবার নিজেকে বেঁধে রেখেছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এইভাবে আমাদের সাথে সারা জীবন থাকবেন সেই প্রত্যাশা অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে রাখি। এবং আপনার জন্য অবশ্যই শুভকামনা, এবং ভূত.com এর জন্য শুভকামনা, এটা অনেক দূর এগিয়ে যাক। যাই হোক, আমি এখন আমার ঘটনাটা বেসিক্যালি ভূত.com এর লিসেনারদের সাথে শেয়ার করছি। ঢাকা দোহারে ওই সময়টাতে মানে যেটা হতো রাসেল ভাই, ফসলি জমি মানে বর্ষা মৌসুম যখন হতো, ফসলি জমিতে যখন পানি চলে আসতো
তখন মানে ওই জায়গাটা ছোটখাটো একটা বিলে পরিণত হতো। তো ওই পানির কারণে ওখানে অনেক মাছ পাওয়া যেত। তো যাদের ঘটনা তারা বেসিক্যালি পেশায় জেলে ছিলেন, তারা নদীতে মৎস্য আহরণ করতেন। তারা আসলে দুই ভাই ছিলেন, তারা দুই ভাই মিলে নদীতে যে মৎস্য আহরণ করতেন। তো যেহেতু তাদের বাড়ির পাশেই এরকম ফসলের জমি এবং সেখানে বিলে পরিণত হতো, তখন তারা সেখানে আবার রাত্রে গিয়ে যেটা করতো, মধ্যরাতে গিয়ে জাল রেখে আসতো, সকালে গিয়ে সেখান থেকে মাছ সংগ্রহ করতেন। আর একটু বলে রাখি ঘটনাটা শুরু করার আগে, সেটা হচ্ছে দাদারা যে দুই ভাইয়ের মধ্যে বড় যে ভাইটা ছিল উনি একটু কবিরাজ টাইপের মানুষ ছিলেন, মানে আগে থেকে এই জিন ভূত এগুলা নিয়ে উনি কাজ করতেন, কবিরাজ টাইপের একজন মানুষ ছিলেন। তো একদিন মধ্যরাতে তারা দুই ভাই মিলে যায় চোখে মানে বিলে মাছ জালটা রাখার জন্য। তো নৌকা চালাচ্ছিলেন আসলে তার ছোট ভাই, এবং নৌকার আরেক সাইডে তিনি বসা ছিলেন। তো নৌকা চালাতে চালাতে একটা সময় তারা বিলের মধ্যস্থানে চলে যায়। বিলের মধ্যস্থানে যাওয়ার পর যখন তারা জালটা রাখবেন, ঠিক সেই সময় যেটা তিনি মনে করেন, বড় ভাই যিনি, তার যেটা মনে হচ্ছিল যে নৌকাটা কি হয়তো বা দোলাচ্ছে। তো নৌকাটা প্রচন্ড পরিমাণে দোলাচ্ছে, কিন্তু আশেপাশে আসলে তো এরকম কোনো বাতাস ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু নৌকাটা দুলছে। হঠাৎ করে তিনি যেটা দেখতে পারেন যে অদৃশ্য কিছু একটা এসে তার ছোট ভাইয়ের মাথার মধ্যে কিছু একটা দিয়ে জোরে একটা বাড়ি দিয়ে তাকে ওখানে মেরে ফেলে, এবং মেরে তাকে নৌকার মধ্যে ফালিয়ে দেয়। এবং তার ওই কোণাতে তার ছোট ভাই যেখানে বসা ছিল, সেখানে তার ছোট ভাইয়ের মতোই দেখতে সেই অশরীরটা, বা যদি গ্রামের ভাষায় বলি, সেই জিনটা তার ছোট ভাইয়ের সোল ধরে নৌকার ওই কোনায় বসে পড়ে। আমি আগে কিন্তু বলেছি রাসেল ভাই যে বড় ভাই যিনি ছিলেন, ওনার ভিতরে আগে থেকেই কবিরাজি বিষয়টা, মানে জিন নিয়ে উনি কাজ করতেন, এবং এলাকায় ওনার একটা পরিচিতিও ছিল কবিরাজ হিসাবে। তো উনি ওনার মতো একটা গামছার ভিতরে কিছু একটা করে গামছাটা গিট দিয়ে দেন। গামছাটা যখন গিট দিয়ে দেন, যিনি ওনার ছোট ভাইয়ের মতো সোলটা ধরেছে, ওই জিনটা তখন আর কিছু করতে পারে না। ওই জিনটা একদম নর্মাল মানুষ হয়ে যায় তার ছোট ভাইয়ের মতো। ঠিক তার সাথেই ওই জিনটা মাছ ধরে, মানে জালটা রাখে, জাল রেখে নৌকা চালিয়ে তাকে নিয়ে বাসায়ও যায়। এবং যখন বাসায় যায়, যে গামছাটার মধ্যে মানে গামছা গিট দেওয়া হয়, সেই গামছাটা বড় ভাই যিনি থাকেন উনি তার মার কাছে দিয়ে দেন, এবং মাকে বলেন যে এই গামছাটা খুব ভালো মতো রাখবা, এটা কখনো কাউকে দেবা না। তারপরের দিন যেটা হয়, সবাই দেখতে পারে তার ছোট ভাই একটু বোকাশোকা একজন মানুষ ছিলেন, মানে ওরকম কাজে এরকম স্পিড ছিল না। তো তারপরের দিন থেকে অদ্ভুত বিষয় ঘটতে থাকে, সেটা হচ্ছে সবাই মানে বিশেষ করে গ্রামের মানুষজন তাকেই দেখতে থাকে, যে মানুষটা এত বেশি অলস ছিল, সে এখন কাজ এত দ্রুত এত ফাস্ট করতে থাকে, মানে সেটা বলার অপেক্ষা রাখে না। তো সবাই বিষয়টা দেখে অবাকই হয়, কিন্তু আসলে সবকিছুর মূল তো বড় ভাই জানতো আসলে বিষয়গুলো কি ঘটছে। তো তিনি আসলে তার মাকে বলেন নাই যে এরকম ছোট ভাই সেখানে মারা গেছে। আর এই জন্যই বলেন নাই কারণ তার মা খুব বৃদ্ধ মানুষ ছিলেন, এবং তিনি যেহেতু ওই জিনটাকে নিজের কাছে বশ করে রেখেছেন, তিনি বলতে চাচ্ছিলেন না তার মাকে মারা যাওয়ার আগে যে ছোট ভাই মারা গেছে, কারণ বললে তিনি জানতেন তার মা অনেক বেশি অসুস্থ হয়ে যেত, সেজন্য বলেনি। তো এইভাবে সময় কাটতে থাকে। সময় কাটতে কাটতে অনেকটা সময়, লম্বা একটা সময় কেটে যায়, 25 বছর কেটে যায়। একটা সময় ওই জিনটা বা তার ওই ছোট ভাই, তাকে বিয়ে পর্যন্ত দেওয়া হয়, বিয়ে দেওয়া হয়, এবং বিয়ের পর তাদের বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়। হ্যাঁ, তো একটা দিন যেটা হয়, বাসা থেকে মানে বড় ভাই এবং তার যিনি ওয়াইফ, সবাই মিলে তারা কোন একটা জায়গাতে যায়, মানে পুরো বাসা খালি থাকে, শুধু বাসাতে ওই জিনটা এবং তার মা, তারা দুজন থাকে। তো জিনটা গিয়ে মানে ছোট ভাই গিয়ে তার মাকে বলে যে মা, তোমার মনে আছে আজকে থেকে অনেক বছর আগে বড় ভাই তোমার কাছে এসে একটা গামছা রেখেছিল, এবং গামছাটার মধ্যে অনেকগুলো গিফট ছিল, সেই গামছাটা এখনো তোমার কাছে আছে? তখন মাকে তো আসলে বড় ভাই ওরকম ডিটেলসে কিছুই বলে নাই, বলে যে হ্যাঁ আছে। তখন বলে গামছাটা আমাকে দাও। তখন মা সহজ সরল মানুষ ছিলেন, কোনো কিছু না বুঝে বা তিনি জানতেনও না বিষয়গুলো, তাকে সেই গামছাটা দেয়। তো গামছাটা যখন তিনি পান, তিনি কি করেন, গামছার মধ্যে যে গিটটা দেওয়া ছিল গিটটা খুলে ফেলেন। গিটটা খুলে ফেলার পরেই তখন তার মাকে বলে মা, আমি চলে যাচ্ছি। তারপর থেকে ওই চিন্তাকে বা তার ওই ছোট ভাইকে গ্রামের কোথাও আর খুঁজে পাওয়া যায় না, সেই যে চলে গেছে। ইনফ্যাক্ট আমার ফ্রেন্ড ও বলতেছিল যে আসলে ওই যে গ্রামে থাকে তার পাশের গ্রামেই এই ঘটনাটা, বলতেছিল এখন অব্দি নাকি সেই গ্রামে ওই যে তার যে ছেলেগুলো ছিল, দুটা ছেলে, তারা নাকি এখন পর্যন্ত আছে, এবং তাদেরকে মানুষজন যারা এই ঘটনাটা জানে তাকে ভূতের বাচ্চা বলে সম্বোধন করে।
রাসেল ভাই, আমি জানি না রেসমাদারি ঘটনাটা কেমন লেগেছে, বাট ঘটনাটা আমার কাছে মানে একটু আজীব, অদ্ভুত লেগেছে। এই ছিল ঘটনা। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যে অবস্থাটা এখন আমাদের পৃথিবী জুড়ে চলতেছে, নিরাপদে থাকবেন। রাসেল ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই চলে যাবো আমাদের অতিথির কাছে। হ্যালো স্যার, আমি রাসেল হাসান, আসছি নবীনগর থেকে। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার আব্বু এবং নানার সাথে ঘটে যাওয়া। আর যেটা আমার সাথে শেয়ার করছে, আমার আব্বুই বারবার এই ঘটনাটা শেয়ার করতো। তো আমার নানু ছিল একজন স্কুল টিচার। তো সবসময় স্কুল থাকার কারণে বেরোতে পারতো না, বা আমার নানু এবং আব্বুর প্রচুর পরিমাণ মাছ মারার নেশা ছিল। তো একদিন, সেদিন ছিল রবিবার, সকালে নানু আসছে আমাদের বাড়িতে, এসে আব্বুকে বলছে কি যে আজকে চলো দুজন মাছ মারতে যাই। তো আব্বু যথারীতি কাজকর্ম ফেলাই থুয়ে মানে মাছের খাদ্য নিয়ে কপোতাক্ষ নদীতে মাছ মারতে গেছিল। যাওয়ার সময় যে জায়গায় আব্বু এবং নানু মাছ মারতেছিল তার উল্টো দিকেই শ্মশান ছিল। তো শ্মশানের, নানু ছিল শ্মশানের ওই পাশে আর আব্বু ছিল শ্মশানের এই পাশে, দুজনে দুই জায়গায় বসে ছিপ দিয়ে মাছ মারতেছে। তো সকাল 9টার দিকে যায় বসছে। তো 10টার দিকে আব্বু একটা বড় রুই মাছ পাইছে, নানু একটা মাছও পায় নাই। তো এইভাবে আব্বু 4-5টা মাছ পাওয়ার পরে ততক্ষণও নানু কোনো মাছ পায় নাই। আচ্ছা। তো মাছ না পাওয়ার কারণে 12:30 বা 1টার দিকে এরকম হবে। তো নানু যখন প্রথম বসি উঠাইলো, দেখলো যে একটা মানুষের পা উঠছে। তো এটা দেখে আব্বু একটু অবাক হলো। নানুর কোনো মানে চিন্তাই নেই যে একটা মানুষের পা উঠছে, বা তার ভিতরে কোনো ভয় বা কোনো কিছুই নাই। তো আব্বু এটা দেখে নানুরে একটু মানে নানুরে বলতেছে যে জামাই চলেন বাড়ি চলে যায়, এখন আর মাছ মারতে হবে না, আর জায়গাটাও ভালো না, চলো বাড়ি চলে যায়। তো নানু আর আব্বুরে ধমক দিতেছে যে কি হবে, এনে প্রতিদিনই তো এসে মাছ মারি, আজকে আর কি হবে। তো এই বলতে আব্বু আর তখন মাছ মারতেছে না, বসে রয়েছে। আব্বু খালি নানুর যে এটা ওটাই দেখতেছে যে তাল ভাই না কি করে না করে। তার আধা ঘন্টা পরে বা এরকম 20-25 মিনিট পরে যখন আবার বসি মানে পাতাশি তোলাই গেছে, তখন আবার নানু টান দিছে। তো দেখে একটা হাত, একটা মানুষের কাটা হাত মানে উঠছে, রক্ত পড়তেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি হাতটা কেটে বসে থেকেও গেঁথে দিছে। তো এটা দেখে আব্বু আরো মানে একটু অবাক হয়ে গেল যে আসলে খারাপ কিছু ঘটবে, বা নানুরে যে কোনো ভাবে বাড়ি নিয়ে যাইতে হবে। তো আব্বু যায়, আবারও নানুরে ধমক দেয়, কিন্তু নানু উঠেই না। তো যেহেতু সে আব্বুর শ্বশুর, এই জন্য বেশি কিছু বলতেই পারে না। আর আব্বু বসে বসে দেখে ওটা কি হচ্ছে কি না হচ্ছে। তো এইভাবে মনে করেন অনেক সময় কেটে গেল, যে 3টার দিকে যায়, 3টা অথবা 4টা মানে আসলে কিছুক্ষণ আগে নানুর যখন আবার বসে তুলছে, তখন দেখে শুধুমাত্র একটা মানুষের মাথা আর সারা মুখে ধাড়ি, মানুষটা খিলখিল করে হাসতেছে। তো এটা দেখে নানু তখন একটু অবাক হয়, বা নানু একটু চিৎকার দিয়ে ওঠে। তখন আব্বু একটু সাইডে ছিল, সাইডে ছুটে যায়, দেখে যে এই অবস্থা, ছিপে ওরকম মানুষের মাথাটা চুলের ভিতরে আটকানো রয়েছে। তো নানুরে আব্বু অনেক ধমক দিল, তারপরে ছিপটা ভাঙিয়ে দেওয়ার পরে আব্বু জোর করে নানুরে বাসায় নিয়ে চলে আসলো। তো ভয় পাওয়ার কারণে নানু বাসায় আসলো। যখন আসার পরে নানুর প্রচুর পরিমাণ জ্বর। তো নানু তখন আমাদের বাসায় ছিল। আমাদের বাসা থেকে বিকালবেলা আবার মামার এসে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সেই জ্বর অবস্থায় বাড়িতে নিয়ে যায়। এইভাবে অনেকদিন অসুস্থ ছিল, মানে 3-4 মাস মতো অসুস্থ থাকার পরে আস্তে আস্তে নানু মানে শুকায় মারাই গেছিল। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা যাবো আমরা। আপনার তো ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে, আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন সেটা আগে শুনুন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি রাইয়ান তেজগাঁ থেকে এসেছি। প্রথমেই যে ঘটনাটা আমি শেয়ার করতে চাইবো আজকে, সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড। আপনাকে যেটা আমি বলছিলাম বাইরে, ব্যাপারটা ছিল এরকম, আমাদের বাসা যেহেতু তেজগাঁয়, ওই টাইমটায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি। আচ্ছা। ওই মুহূর্তে, এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে।
প্রচুর আসা যাওয়া ছিল নানার বাসায়। সো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানা নানুর যে রুমটা ছিল ওই রুমে আমি ভাসছি। ভাসছেন আপনি? আমি ভাসছি। এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে খুবই পরিচিত শব্দ, আমি সেটাতে টের পাচ্ছি। এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানা নানুর রুমের সাথেই একটা ছোট বারান্দা ছিল, আমি ওই বারান্দাতেও গেলাম। ওটা গ্রিল করা ছিল পুরাটা, গ্রিল ধরছি, বাইরে যোচনা দেখতে পাচ্ছি। আবার রুমের ভিতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগার বাসার বিছানায় পড়লাম এবং জেগে গেলাম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি ঘটেছে, খুব তাড়াতাড়ি ঘটলো। এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক, মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে। ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতে অবস্থান করছিলাম এবং আমি যেন হঠাৎ করেই আবার আমার বাসার বিছানায় চলে আসলাম। এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে ওকে, আচ্ছা, আপনার সাথে তো আরো কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলি যে আর কি ঘটনা। আরেকটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসার কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবার ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল, যেটাকে আমি যে 1.5 তালা 2.5 তালা এভাবে বলেছিলাম। তো 3.5 তালার একটা ঘটনা বলি আমার নানার বাসার। ওই টাইমটাতে আমার নানার বাসায় কিছু মেরামতের কাজ চলছিল। তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে ডাকতো। তো আমি 3.5 তালার যে রুমটা ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌকির মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন, সামথিং যেমন বিভিন্ন যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় ওরকম জিনিসগুলো গুছাচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক দ্যাট। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা? তো আমি বললাম যে হ্যাঁ দেখান তো। তো ওনার যে জায়গাটা উনি বসা ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন আয়। তো বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই ড্রামের মধ্যে খুব সজোরে একটা করে থাপ্পড় দিচ্ছে, আর সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। সে আবার বাথরুমের দিকে তাকায়, বলতেছে আয়। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ওই ফিগারটা বেরিয়ে খুব তড়িৎ গতিতে ড্রামে থাপ্পড় দিয়ে আবার ঠিক সেভাবে বাথরুমে ঢুকে যাচ্ছে। এভাবে 3-4 বার এই ব্যাপারটা রিপিট হলো। তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে এক দৌড়ে মানে বাসায় চলে গেলাম। তো এটা ছিল সেকেন্ড ঘটনাটা। ওকে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। প্রিয় লিসেনার, আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে ভালো লেগেছে। তবে আপনাদের মাঝে কোন ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব। আপনারা যাতে খুব সহজে এই ধরনের ঘটনা শুনতে পারেন, এই কারণেই বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো খুঁজে বের করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তাই বলবো, এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করার সাথে সাথে আপনারা সেই ঘটনাগুলো শুনে আসতে পারেন। ভূত বিভাগের যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটা ঘটনা বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা।
তো আজকের জন্য এখানে বিদায় নেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তলে আছেন। আপনারা হয়তো জানেন যে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে ফিরে আসি আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে। তো আজকেও কিন্তু আমি হাজির হয়েছি আপনাদের সামনে কয়েকটি গল্প নিয়ে। আশা করছি আপনাদের আজকের এপিসোডটি ভালো লাগবে। তাই আর সময় নষ্ট করা না করে শুরু করছি এখন থেকে আমাদের আজকের এপিসোড। গ্রামের নাম রূপন নগর। গ্রামে একটা ছোট চারপাশে গভীর জঙ্গল আর মাঝখানে একটা পুরনো শ্মশান রয়েছে। গ্রামের মানুষজন দিলের আলোয় যত সহজ সরল, রাতের অন্ধকারে ঠিক ততটাই চাপা থাকে। তাদের মুখে একটা কথা প্রায় শোনা যায়, নিশিরাতে নিশুতি রাতের ডাক। কিন্তু এই ডাক আসলে কি তা কেউ পরিষ্কার করে বলতে পারে না। কিন্তু আসলে যারা গ্রামের মুরব্বী বা বয়স্ক লোক আছে তারা বলে এটা আসলে মানুষকে ভয় দেখানোর জন্য, বা এই যে শব্দটা আছে এই শব্দটা আসলে রহস্য এখন পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। শামস ছিল একজন দুঃসাহসী যুবক। ভূতের গল্প, অলৌকিক ঘটনা এসব নিয়ে তার মনে কোনো ভয় ছিল না, বরং ছিল সীমাহীন কৌতূহল। একদিন শামসের গ্রামের বয়স্ক একজন মানুষের কাছ থেকে জানতে চাইল যে এই নিশুতি রাতের ডাকের রহস্যটা কি আসলে। বৃদ্ধ মানুষটি কাপা হাতে শামসের কাঁধে হাত রেখে বললেন, বাবা শামস, যেও না সে পথে, শ্মশানের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, সেই পথে রাত 12টা নাগাদ এক অচেনা লোক এসে দাঁড়ায়। সে নাকি ডাক দেয়, কিন্তু তার ডাকে সাড়া দিলে আর কেউ ফিরে আসে না, বা কেউ ফিরে আসতে পারেও না। আর ফিরে আসার কোনো রেকর্ডও এখন পর্যন্ত নেই। শামসের মন উলট পলট হয়ে গেল, আর কৌতূহল আরও বেশি বেড়ে গেল। কারণ সে অনেকদিন থেকেই আসলে সত্যিকারের একটা ভূত বা সত্যিকারের আসলে একটা প্রেতাত্মার সন্ধান করতে চাইল। তারপর কিন্তু সে সিদ্ধান্ত নিল সে দেখবেই এই রহস্য ডাকের পিছনে আসলে মূল কাহিনীটা কি। সে মনে মনে সিদ্ধান্ত নিল যে আমি রাতের বেলা কাউকে না জানিয়ে লুকিচুপি করে সেই জায়গায় যাব আর আসলে কাহিনীটি উদ্ঘাটন করার চেষ্টা করব। তো পরের দিন সে রাত 12টা দিকে দেখে যে আকাশে চাঁদ নেই, চারদিকে কেবল গভীর অন্ধকার। শামসের একটা টর্চ হাতে নিয়ে শ্মশানের দিকে রওনা হলো। শ্মশানের চারপাশে গাছগুলো বাতাসে শনশন করছে, যেন শামসকে সাবধান করে দিচ্ছে, যাস না ওদিকে, যাস না, বিপদের হাতছানি দিচ্ছে পরিবেশ। শামসের কাছে শ্মশানের কাছে পৌঁছানোর পর শামস দেখলো সত্যিই একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার ধারণ করলো। লম্বা কালো পোশাক পরা আরেকজন মানুষ, যার মুখে অন্ধকারে স্পষ্ট নয়। শামসের কাছে যে টর্চের আলো ছিল সেটা দিয়ে তার দেখা গেল যে তার চোখ দুটো জ্বলজ্বল করে জ্বলছে, যেন বিড়ালের চোখে রাতের বেলায় লাইট মারা হয়েছে। সমসম থমকে দাঁড়ালো, তার বুকের ভিতর ধরফরানি শুরু হয়ে গেল। সে ভাবলো, এ কি দেখছি আমি? দাদুর কাছ থেকে যেটা শুনেছি সেরকমটাই তো মনে হচ্ছে। হঠাৎ সেই লোকটা শান্ত কিন্তু গভীর কণ্ঠস্বরে ডাকলো, শামসের। শামস চমকে উঠল। এই মানুষটা তার নাম জানলো কি করে? ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। সে পিছনে ফিরে ভো একটা দৌড় দিল, কিন্তু পালাতে পারলো না। তার পা দুটি যেন কোনোভাবেই চলতেছে না, বা কোনোভাবেই সে সামনের দিকে এগোতে পারছে না। শামস নিজেকে জোর করে শান্ত করলো। সে দেখলো লোকটির হাতে একটা পুরনো খাতা। লোকটি বলল, এই খাতাটা তোমার কাছে রাখতে হবে। এই খাতার সব গল্প সত্যি, তুমি এখন পড়তে পারবে না, তোমাকে এটা পরবর্তী সময় পড়তে হবে। শামস প্রথমে খাতাটি নিতে রাজি হলো না, কিন্তু লোকটি জোর করে খাতাটা তার হাতে ধরিয়ে দিল।
খাতাটা নিয়ে সঙ্গে সঙ্গে শামসের শরীর একদম ঠান্ডা হয়ে গেল। সে দেখলো যে লোকটির চোখ দুটো আরো জ্বলজ্বল করছে আর মুখ থেকে একটা বিকৃত রকমের হাসি বেরিয়ে আসছে। সেই হাসি শুনে শামস জ্ঞান হারালো। পরদিন সকালে শামসের যখন জ্ঞান ফিরে পেল তখন দেখলো যে শামস শ্মশানের পাশে পড়ে আছে। তার হাতে খাতাটা নেই, কিন্তু তার মনে পড়লো যে রাতের সব ঘটনা। সে দৌড়ে গ্রামের দিকে ফিরে এলো। গ্রামের সবাইকে শামস দেখে অবাক হয়ে গেল। তারা ভাবলো শামসের হয়তো অসুস্থ হয়ে গেছে। শামস রাতের ঘটনা কাউকে বলতে পারলো না, কারণ সে জানতো না কি বলবে। তার মন জুড়ে ছিল একটা চাপা আতঙ্ক। এর পরের সপ্তাহে শামস আর তার রাতের বেলায় বেড়াতে আসতো না, সে ঘরেই থাকতো। কিন্তু প্রতি রাতে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখত। সেই পুরনো কালো পোশাক পরা লোকটি তাকে বারবার ডাকছে, শামস, হে শামস, আর আসবি না? এমন একটা শব্দ সে বরাবরই উপস্থিত বুঝতে পারলো। এক রাতে শামসের আর সহ্য করতে পারলো না, সে উঠে বসলো। হঠাৎ তার দরজায় ঠক ঠক শব্দ শুনলো। শামস ভাবলো এত রাতে কে এলো। সে সাহস করে দরজা খুললো। দরজা খুলতেই সে দেখলো দরজার বাহিরে আসলে কেউ নেই, কিন্তু দরজার ঠিক সামনেই একটা পুরনো খাতা পড়ে আছে। শামস চমকে উঠলো, এটা তো সেই খাতা যেটা সে শ্মশানে রেখেছিল। শামস খাতাটি ভয়ে ভয়ে তুলে নিল। সে খাতাটি খুলতেই দেখলো প্রথম পাতায় লেখা আছে, এই যে খাতাটি খুলবে সে চিরদিনের জন্য হারিয়ে যাবে। শামসের হাত থেকে খাতাটা পড়ে গেল। সে বুঝলো যে সে ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেছে। গ্রামের মানুষজন দেখছিল সেই রাতে শামসকে শেষবারের মতো। এরপর থেকে তাকে আর কেউ দেখেনি। গ্রামের মানুষজন বলাবলি করতে লাগলো শামস হারিয়ে গেছে সেই নিশুতি রাতের ডাকের সাড়া দিয়ে। আর শ্মশানের পাশে সেই কালো ছায়াটা এখনও নাকি মাঝরাতে এসে দাঁড়িয়ে থাকে, আর তার মুখ থেকে শোনা যায় এক চাপা ডাক, শামস, শামস। তো দর্শক, আসলে আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আমরা আপনাদের মন্তব্যগুলোকে অনেক বেশি সম্মান করি। তাই আপনারা কিন্তু আপনাদের মতামতগুলো করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভিডিও ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।